আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। আর আমার কথাটা ঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি একটু আমাকে জানিও। সবাই আমার কথা শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও। আর সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং অতি দ্রুত তোমরা তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আজকে আমরা পড়াশোনা করব না, আমরা কি করে পড়তে হয় এই জিনিসটা আমরা একটু দেখব, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এই বিষয়টা আজকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আচ্ছা, শোনা যাচ্ছে, খুবই সুন্দর। আচ্ছা, এবার দেখো আজকে প্রথমে কি আমি তোমাদেরকে বলবো সেটা তো আগেই বলেছি। তো বোর্ডে যেই কথাটা লিখেছি দেখো, আজকের এই গাইডলাইনটা মূলত তোমাদের 3টা ব্যাচের জন্য, এইচএসসি 21, 22 এবং 23। পরে একটু 20 ব্যাচের জন্য কথা বলবো আমি। তো এইচএসসি 21, 22 এবং 23 ব্যাচের মধ্যে তোমরা লাইভে কে কোন ব্যাচ থেকে আছো, শুধু জাস্ট ব্যাচটা 21, 22, 23 এইটুকুটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে, ঠিক আছে? তোমরা লাইভে কে কোন ব্যাচের আছো, জাস্ট ব্যাচটা 21, 22, 23 এইটুকুটা শুধু একটু কমেন্টে জানিয়ে দাও, এটাতে আমার একটু সুবিধা হবে। আমি একটু দেখি, হ্যাঁ তোমরা অনেকে 21 ব্যাচ থেকে আছো, অনেকে 22 ব্যাচ থেকে আছো। একটু দ্রুত তোমাদের ব্যাচটা জানিয়ে দাও, ঠিক আছে? সবাই জানিয়ে দাও, আমরা মূল আলোচনায় চলে আসি অতি দ্রুত, ঠিক আছে? কে 21 ব্যাচ, কে 22 ব্যাচ দ্রুত জানিয়ে দাও। তো হ্যাঁ, এখানে অনেকেই 21 ব্যাচ আছো, অনেকেই 22 ব্যাচ আছো, এখনও 23 ব্যাচ আমি দেখতে পাচ্ছি না তেমন একটা। তো 23 ব্যাচের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না, তাদের অবস্থাও 21 ব্যাচের মতো খুব শোচনীয়। আচ্ছা, তো আসলে কাজের কথায় আসি। তো কাজের কথা যেটা, সেটা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে আজকে বলবো কেমন করে তোমরা ফিজিক্স পড়বা, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, অন্যান্য বছরের সিচুয়েশনের মতো কিন্তু এই বছর বা সামনে বছরের সিচুয়েশন যাবে না, গত বছরের সিচুয়েশনও যায়নি। 2020 সালের অ্যাডমিশনের ব্যাচ মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লম্বা অ্যাডমিশনের ব্যাচ। 3টা আবার অ্যাডমিশনের পরীক্ষা হয়ে গেছে, আসল পরীক্ষাগুলো এখনো হয়নি, ঠিক আছে? বিষয়টা এরকম। তো এখন তোমরা যে 3টা ব্যাচ আছো ভালো করে খেয়াল করো, 21 ব্যাচ, 22 ব্যাচ আর 23 ব্যাচ। তো আমার পর্যবেক্ষণ অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে হচ্ছে 21 ব্যাচ এবং 23 ব্যাচ। এই ব্যাচ দুইটা অনেকটা ডেঞ্জারাস অবস্থায় আছে, এটা অনেক কারণ আছে, ঠিক আছে? এর মধ্যে 22 ব্যাচকে আমি অতটা ডেঞ্জারাস অবস্থায় এখন বলবো না, ওটা হয়তো সামনে বছর 22 ব্যাচ ডেঞ্জারাস অবস্থায় যেতে পারে। এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে 21 ব্যাচ এবং 23 ব্যাচ। আমি একটু 2টা ব্যাচের কথাটাই বলে দিই। তো মজার যে বিষয়টা, যে জন্য তোমরা ঘাবড়াবা না, তোমাদের ব্যাচের সবার কিন্তু অবস্থা একই রকম। তোমরা যেমন কিছু জানো না, কেউই কিছু জানে না, তাই সবার অবস্থা এরকম দোদুল্যমান। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? কেন ভয় পাওয়ার কিছু নাই, আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা তোমাদেরকে আজকে বলবো। শুধু আমার না, এরকম অনেককেই আমি চিনি। তো 21 ব্যাচ আর 23 ব্যাচ, 21 ব্যাচ তো মনে হয় কলেজেই যায় নাই, তো কলেজে না যে 22 ব্যাচও তো কলেজে যায় নাই। তো 21 ব্যাচ ওই 2-1 দিন কলেজ করে আর কি হয়। তারপরে 21 ব্যাচ এখনো জানে না তাদের এইচএসসি পরীক্ষা হবে কি না। সেদিনকে ডিসেম্বর মাসে এইচএসসি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। এখন কোন বছরের ডিসেম্বর তা কিন্তু আমরা জানি না। তার উপর আরেকটা বিষয় হচ্ছে, করোনা পরিস্থিতিতে সামনে যে আর কোনো ভ্যারিয়েন্ট আসবে নাকি আসবে না এটাও কিন্তু আমরা জানি না। পরে এখন না হয় ডেল্টা ভ্যারিয়েন্ট চলছে, এরপরে তো আরও অনেক ভ্যারিয়েন্ট, আরও অনেক দেশে অনেক ভ্যারিয়েন্ট ধরা পড়েছে, ওগুলোও তো ক্রমান্বয়ে আসতে পারে, তাই না? চলে আসতে পারে না? তো সেটাও আমরা জানি না। তো মেন কথা হচ্ছে, আরও ভ্যারিয়েন্ট আসুক, এইচএসসি পরীক্ষা হোক বা না হোক, আমাদেরকে এমনভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেন আমাদের কোনো ক্ষতি না হয়। আর 23 ব্যাচের কথায় আসি, এরা তো আবার এসএসসি দেওয়ার কথা নভেম্বর মাসে মনে হয়। এবার এসএসসির 21 ব্যাচ 23, এদের অবস্থা আরও খারাপ। কেন খারাপ আমি যদি বলি, এসএসসির বই তো মনে হয় এরকম চিকনা চাকনা বই, এসএসসির বই এরকম চিকনা চাকনা না, খুবই ছোট্ট চিকন পাতলা বই। ওই বই পড়তেই লাগে 1 মাস সময়, ঠিক আছে? এসএসসির বই একটা বই, ওই বইয়ের মধ্যে থেকেই কোশ্চেন আসে, খুবই সোজা। আমার তো মনে হয়েছে যে যত বছর পড়াশোনা করেছি তার মধ্যে সবচেয়ে সোজা পড়া এসএসসিতেই ছিল, কারণ বইগুলাই ছোট ছোট চিকন চিকন। তো এই এইচএসসি 23 ব্যাচ, এরা এসএসসির জন্য টাইম পাচ্ছে আনলিমিটেড,
কিন্তু যদি ধরো করোনা পরিস্থিতি যদি 22 সালে ঠিক হয় বা 21 সালে ঠিক হয় বা 23 সালে ঠিক হয়, তাহলে কি কোনোদিন কারো মনে হয় 23 সালের জন্য এইচএসসির টাইমটা এক্সটেন্ড করবে? কোনোদিনই করবে না। 22 সালের জন্য এক্সটেন্ড করবে না, 23 সালের জন্য এক্সটেন্ড করবে না। তাহলে এরা তো এসএসসির পরীক্ষায় দেয়নি, একটা পরীক্ষা শেষ হইলে না আর একটা নতুন পড়ার ইচ্ছা মানুষের মধ্যে জাগে, সেটাই করেনি। এদের অবস্থা আরো বেশি ভয়াবহ। তো এখন তোমাদের প্রত্যেকটা ব্যাচই যতগুলো ব্যাচ আছে, 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, তোমরা প্রত্যেকটা ব্যাচ তাদেরকে সময়ের সাথে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? ওই যে একটা কথা বলে না, সময়ের 1 4 অসময়ের 10 4 সমান, এ স্টিচ ইন টাইম সেভস 9। আচ্ছা, তো আমি একটু কথা বলে একটু পরপর তোমাদের কাছে প্রশ্ন নিব এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিব, ঠিক আছে? এখন শুরু করছি। তো তারপর আমি বললে তোমরা তোমাদের যত ধরনের প্রশ্ন আছে করবা। আজকে ইনশাআল্লাহ তোমাদের সকল প্রশ্নের আমি উত্তর দিব, যেগুলা ফেসবুক আমাকে দেখাবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে আজকে ফিজিক্সের একটু আমার প্ল্যানটা বলি। 21 ব্যাচ, 22 ব্যাচ এবং 23 ব্যাচকে নিয়ে আমি একটা খুব সুন্দর রুটিন তৈরি করেছি। রুটিন না, মানে প্ল্যান, ঠিক আছে? তোমরা আবার ওই যে কি বলে ডিএমসি কি জানবে একটা ছিলেন, ওরকম কোনো রুটিন না ভাই, কারণ আমি জীবনে কোনোদিন অতক্ষণ পড়িনি। অতক্ষণ পড়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? সারাদিন পড়লে তো পাগল হয়ে যাবো, অত বেশি পাগল হওয়া যাবে না। পড়তে ভালো লাগে তাই পড়ি, বাট যখন ভালো লাগতেছে না তখন কি পড়বো নাকি? তো বিষয়টা হচ্ছে এরকম, দেখো ফিজিক্সকে আমি 10টা ভাগে ভাগ করেছি, ভালো করে খেয়াল করো। দেখো P1, P2, P3, P4, P5, P6, P7, P8, P9, P10, আমি 10টা ভাগে ভাগ করেছি। এখন দেখো ভাগগুলোর মধ্যে আমি এমন করে ভাগ করেছি, এই ভাগটাতে যেন তুমি এই ভাগের, ধরো তুমি যখন P1 পড়ছো, তোমার P1 অধ্যায়টা পড়তে গিয়ে যেন আগের কোনো একটা অধ্যায়ের জ্ঞান শূন্য হয়ে তুমি যেন শূন্যের উপরে না ভেসে বেড়াও। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা বিল্ডিং এর যদি বেসমেন্ট ভালো না হয়, তাহলে যেমন আকাশ, মানে তুমি উঁচু করতে পারবে না, চাইলে পড়ে যাবে, ধাপাস করে পড়ে যাবে, রানা প্লাজার মতো ধাম করে পড়ে যাবে। তো তোমার ভিত্তিটা ঠিক হইতে হবে। ভিত্তি ঠিক হইলে তুমি যেমনি করো একটু ঘষে দিবা, যদি আসল জিনিস হয় একটু ঘষে দিবাও চকচক করে যাবে, কোনো বিষয়ই না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমি এমন করে প্ল্যানটা ডিজাইন করেছি, ভালো করে দেখো। এখানে কিছু ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মিক্স আছে, কারণ দরকার, আমি দরকারগুলো বলে দিই। তোমরা যেখানেই পড়ো, যেমন করেই পড়ো, এই সিস্টেমটা তোমার কাজে দেবে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, তো আমি যেটা বলেছি, দেখো প্রথমে তোমরা কি পড়তে পারো, দেখো তোমরা তাপগতিবিদ্যা এবং আদর্শ গ্যাস, এই দুইটা জিনিসের জন্য একটা মৌলিক জিনিস লাগবে, প্রত্যেকটা ব্যাচেরই লাগবে। সেটা হচ্ছে এই দুইটা অধ্যায়ের জন্য তোমার গ্রাফ আঁকা জানা লাগবে। ভালো করে বোঝো, তোমার গ্রাফ আঁকা জানা লাগবে। কি জ্ঞান লাগবে? গ্রাফ। এই গ্রাফের সম্পূর্ণ ডিটেলস তোমার জানা লাগবে। একটা গ্রাফ কখন বাঁকা হয়, কখন সোজা হয়, কখন সমান হয়, কখন অসমান হয়, এই জ্ঞানটা তোমার জানা লাগবে। এবং তোমাদের সবাইকে বলে দিই, তোমাদের প্রত্যেকের জন্য এই গ্রাফ কিভাবে আঁকতে হয় তার জন্য আমার ডিটেলস 2টা ভিডিও ইউটিউবে আছে, ঠিক আছে? আমার এই ইউটিউব চ্যানেলে একবারে ফ্রি তোমাদের সবার জন্য দেওয়া আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমরা যখন এসএসসিতে থাকতাম আমরা কেউই গ্রাফ সম্পর্কে কিছু পারতাম না, কিন্তু এখন এসএসসির কোশ্চেনগুলো, এসএসসি পরীক্ষার জন্য তোমাদের, মানে যারা 23 ব্যাচের এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গ্রাফ খুবই ভাইটাল। তো এই গ্রাফ অংশটা তোমাদের প্রত্যেকের জন্য আমার ফ্রি ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই দেখে নিবা, 2টা ভিডিও আছে, ঠিক আছে, গ্রাফের। এবং লাগলে আজকের এই ভিডিওতে আমি কমেন্টে দিয়ে দিব। তাহলে এই গ্রাফ অংশটা যদি আমাদের গ্রাফের বেসিকটা ঠিক থাকে, বা এর সাথে আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা এই 2টা অধ্যায় পড়ে ফেলতে পারবো, ঠিক আছে? এই অধ্যায়টা অন্য কোনো অধ্যায়গুলোর সাথে ডিপেন্ডেন্ট না, আমি এমন করেই ভাগ করেছি। তুমি আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যা, এই 2টা অধ্যায়ের সাথে ফিজিক্সের এই 10টা পার্টের অন্য কোনো পার্টের তেমন কোনো মিল পাবা না, মানে এইটা পড়তে অন্যগুলার জ্ঞান তোমার লাগবে না, ঠিক আছে? এমন করেই আমি ডিজাইন করেছি, এটা পড়তে অন্য কোনো জ্ঞান তোমার লাগবে না। এবার দেখো P2, এই P2টাকে এইভাবে করে বানানোর খুব উদ্দেশ্য আছে, ভালো করে খেয়াল করো। 21 এবং 22 ব্যাচের অলরেডি শর্ট সিলেবাস দিয়েছে, সেই 2 ব্যাচের শর্ট সিলেবাসেই কিন্তু আমার P1 আছে, ভালো করে খেয়াল করো, P1 আছে। এবার P2তে আসি। P2 আরো গুরুত্বপূর্ণ, কেন খেয়াল করো, 21 এবং 22 ব্যাচ 2টা ব্যাচের সিলেবাসেই P2 আছে, P2 ইনক্লুডেড। যদি 22 ব্যাচের সিলেবাস কখনো আরো কমে,
তাও P2 থাকবেই, তড়িৎ, চলতড়িৎ এবং সেমিকন্ডাক্টর এই দুইটা অধ্যায় থাকবে, এটা ধরেই নেওয়া যায়। আরও মজার কথা বলি, এসএসসি 21, এই এসএসসি 21 সালের যে পরীক্ষাটা হবে, এসএসসি 21 সালের পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই চলতড়িৎ। এটা এসএসসির বইয়েও আছে। তার মানে কি দেখো, তোমরা যদি এই তিনটা ব্যাচই, মানে আমি আমার এই কোর্সটা শুরুই করব এই জিনিসটা দিয়ে, ঠিক আছে? কারণ থার্মোডাইনামিক্স অলরেডি আমার চলতেছে, মানে আমার এখন থার্মোডাইনামিক্সের রানিং কোর্সে 6 নাম্বার লেকচার চলছে। থার্মোডাইনামিক্স শেষ করে আমি এইখানে যাব, কেননা কি হবে, একটু পরে যখন আমরা আদর্শ গ্যাসে আসব তখন এই গোটা পার্টটা আবার রিভিশন হয়ে যাবে আমাদের। এখন দেখো, এই চলতড়িৎ আর সেমিকন্ডাক্টর খুব ভালো করে খেয়াল করো, এটাকে ছাড়া এটা অচল, এটাকে ছাড়া এটা অচল, এটা মনে রাখবা। সেমিকন্ডাক্টর তুমি চলতড়িৎ না পড়ে কোনোভাবেই পড়তে পারবা না, ইম্পসিবল, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো। তুমি কোনোভাবেই সেমিকন্ডাক্টর অধ্যায়ে অনেকগুলো সার্কিট সলভ করতে হয়, সার্কিট সলভ করে কারেন্টের মান বের করতে হয়। এটার জন্য এই চলতড়িতের মেশ, নোড বা কেভিএল, কেসিএল মাস্ট, এই জিনিসটার জ্ঞান থাকা তোমার জন্য আবশ্যক। তাই এই দুইটা জিনিস খুবই বেশি ইন্টার রিলেটেড। এটার সাথে তোমার সামান্য এখানে দেখবা স্থির তড়িৎ আছে P7 এর, পুরোটা লাগবে না, এর একটা পার্ট লাগবে, সেই পার্টটার নাম হচ্ছে ধারক। এই ছোট একটা পার্ট কিন্তু আমরা পড়িয়ে দিতে পারি, এই ছোট একটা পার্ট এটার সাথে পড়িয়ে দিলে এই অধ্যায়টুকুটা বুঝতে কারো কোনো ধরনের সমস্যা হবে না। খুব খুব ভালো করে শোনো। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে চলে যাব চলতড়িতে। এই জিনিসটা এসএসসি 21 ব্যাচ, মানে এইচএসসি 21, এইচএসসি 22, এইচএসসি 23 প্রত্যেকের জন্যই মাস্ট, সেটা শর্ট সিলেবাস হলেও মাস্ট, অ্যাডমিশনেও মাস্ট। আর অ্যাডমিশনের জন্য আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস কমানোর কোনো অবকাশ আমি দেখছি না, কারণ মন্ত্রণালয় বললেও তাদের শোনার কথা না। আর মেডিকেলের কথাটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না, তবে যতদূর সম্ভব মেডিকেলও সিলেবাস কমানোর কোনোভাবেই পক্ষপাতী হওয়ার কথা না, ঠিক আছে? তো সেজন্য আমরা পুরাটাই প্ল্যান রাখতে হবে, কারণ তোমার জ্ঞান তো লাগবেই। আর যদি বলে এখান থেকে কোশ্চেন থাকবে না, যদি দিয়ে দেয়, তাহলে কি করবা? আমি ছোট একটা উদাহরণ দেই। 22 সালের সিলেবাসে কিন্তু গতিবিদ্যা নাই, কিন্তু দেখো অ্যাসাইনমেন্ট গতিবিদ্যা থেকেই দিয়েছে। তো সিলেবাসের বাইরে অ্যাসাইনমেন্ট দিলে কি এইচএসসি পরীক্ষায় দিতে পারবে না? অবশ্যই দিবে। তাই শুধু শর্ট সিলেবাসের দিকে মুখিয়ে থাকাটা একটু ভুল হবে। তো তাও তোমরা অনেকে নিতে চাও যাদের প্রস্তুতি একটু দুর্বল থাকে, কিন্তু যেইটাই নিবা একটু ভিত্তি থেকে নিবা। আমার খুব কাছেরই একজন ভাই, মানে ছাত্র বলতে পারো, বন্ধু বলতে পারো, একই কথা। ও আর আমি একসাথে ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্প করেছিলাম, ঠিক আছে? ও এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে। তো স্ট্যানফোর্ড না, কিন্তু স্ট্যানফোর্ড আমেরিকায় ফিজিক্স অলিম্পিয়াডে মেডেল পাওয়া মানুষ। তো ও আমাদেরকে ক্যাম্পের টাইমে অনেক সময় বলতো, ধরো একটা জিনিস তো বুঝতে যখন অসুবিধা হয়, যে কোনো জিনিস যখন তুমি শিখবা একটু টাইম দিয়ে শিখতে হয়, যেন ওই হালকার উপরে ঝাপসা হলে তোমার কোনোই লাভ হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখন ধরো আমি বুয়েট পরীক্ষার হলেই যাই তোমাকে, ঠিক আছে? ধরো বুয়েট পরীক্ষার হলের কথা যদি আমি বলি, বুয়েট পরীক্ষায় 60টা অঙ্ক জেনারেলি থাকে, এই বছর পরীক্ষায় 40টা অঙ্ক থাকবে, এটা বলেছে। তো কোনোদিনই কেউ 60টা পারবে না। আমাদের বেলায় আমার বন্ধু কথা ফার্স্ট হয়েছিল রাজশাহী কলেজ থেকেই, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সব কিছুরই ফ্রেন্ড, ঠিক আছে? তো ও বুয়েটে 60টা কি 50টা কোশ্চেনেরই অ্যান্সার করে আসে না, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল। তো বিষয়টা কি, তার মানে তোমাকে এমন করে প্রিপারেশনটা নিতে হবে, এবং খুবই সহজ। তুমি যদি টপিকস বাছাই করো, এই 60টা কোশ্চেনের জন্য তোমার 200টা টপিকসও পড়তে হবে না। তার মানে কি, আমার হাতে কি 200টা দিন টাইম নাই যে আমি একদিন একটা টপিকস রুট লেভেল থেকে পড়বো? অবশ্যই আমার কাছে টাইম আছে, কিন্তু আমরা পড়ি না কেন, এই জায়গাটা বুঝতে হবে। আমার কাছে এই পরিমাণ টাইম আছে যে আমি 200টা দিনে 200টা টপিক পড়বো, সিম্পল কথা। তাহলে আমার পড়া এত কঠিন কিছু না, এইচএসসি জবে হোক, ভেরি ইজি। তোমরা অনেকেই ঘাবড়ায় যাচ্ছ যে ভাই ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হবে, কি করব? আমাকে একজন মেসেজ দিয়েছে, আমি বললাম ডিসেম্বর আসতে কতদিন? যদি 4 মাস হয় 120 দিন, জাস্ট কাউন্ট দ্যাট। 120 দিন ভাই, এটা কম টাইম? 120 দিন প্রচুর সময়, প্রচুর। তুমি 120 দিনে একটা করে জিনিস শিখবা। এইচএসসি 21 ব্যাচের জন্য যদি বলি, 120 দিনে তুমি একটা করে জিনিস শিখবা। রাতুল ভাই বলেছে একটা করে জিনিস শিখ, খুব ভালো করে শিখ। এই 120 দিনে 120টা জিনিস যদি তুমি শিখো, কেউ তোমার রেজাল্ট আটকাতে পারবে না। ইউ উইল গেট 100% A+
এবং তোমার চান্সও হবে। বাট 120টা জিনিস তোমাকে ক্লিয়ার এবং কাট শিখতে হবে, কোনো ধরনের ভেজাল থাকা যাবে না, ঠিক আছে? ভেজাল থাকলেই ডায়াবেটিস হয়ে যাবে, তাই ভেজাল রাখা যাবে না। এবার আসি, দেখো তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা 2 নম্বর অধ্যায়ে গেলাম, চলতরিৎ এবং সেমিকন্ডাক্টর। এটা তোমাদের অবশ্যই লাগবে, এইচএসসি 21 ব্যাচের জন্যও লাগবে, 22 ব্যাচের জন্যও লাগবে, 23 ব্যাচের জন্যও লাগবে। কেন লাগবে আমি তো বুঝিয়ে দিলাম, মাঝখানে এসএসসি পরীক্ষা হলেও লাগছে, না হলেও লাগছে। আর কনসেপ্ট যদি তোমার ইন্টারের ক্লিয়ার হয়, তাহলে মানে মাননীয় মন্ত্রী কি বলেছে? মাননীয় মন্ত্রী বলেছে যে তোমরা এবার প্রশ্ন চুজ করার অপশন বেশি পাবা। তাহলে এটা কিন্তু 21 এবং 23-এর জন্য প্রযোজ্য, ভালো করে বোঝো। প্রশ্ন চুজ করার অপশন অনেক পাবা, মানে তুলনামূলক এরকম একটা কথা বলতে চেয়েছেন এবারকার প্রেস ব্রিফিংয়ে, যদি পরীক্ষা হয়, পরীক্ষাটা এরকম হবে যে আগে যদি তোমাকে 6টার মধ্যে 4টার অ্যান্সার দিতে হতো, ভালো করে বোঝো, বা 8টার মধ্যে 5টার অপশন দিতে হতো, এমনও হতে পারে 10টার মধ্যে 5টা অপশন তুমি অ্যান্সার করবা। তাহলে ভালো করে বোঝো, এই প্রিপারেশন নেওয়ার জন্য কি তোমার প্রত্যেকটা অধ্যায় অল্প অল্প করে ছোঁয়ার দরকার বেশি, নাকি সবগুলার মেন বেসিকটা কভার করার সাথে যেইটা পড়া দরকার, খুব ডিপলি পড়া দরকার? ভালো করে খেয়াল করো, কারণ ডিপলি যখন তুমি পড়বা, এমসিকিউ তো হালকা পড়লেই পারা যায়, ওটা নিয়ে কোনো সমস্যা না। ফিজিক্সের এমসিকিউ নিয়ে টেনশনই করবে না, ভেরি ইজি। রিটেনের জন্য অবশ্যই মূল বেসিক থেকে পড়তে হবে, কারণ এইচএসসিতে যতগুলো সাবজেক্ট আছে, একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে খারাপ করে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ করে মানুষ ফিজিক্সে, ঠিক আছে? এর কারণটাই হচ্ছে ফিজিক্স কোশ্চেন টিপিক্যালি অন্যান্য প্রশ্নের থেকে একটু কঠিন হয়। এটা কিন্তু তোমরা জানোই। তোমরা জাস্ট 22 ব্যাচ একটু স্মরণ করো তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে কত কাহিনী ঘটে গেছে, ঠিক আছে? এমনই কোশ্চেন সেট হয়, জেনারেলি বোর্ড পরীক্ষায় এমন হয়। আমি আমার নিজের একটু অভিজ্ঞতা বলি, তোমরা খুব ভালো করে মিলাতে পারবা, ঠিক আছে? আমার আগের ব্যাচ, আমার 15 ব্যাচের অনেক কাছের ভাই আছে, ঠিক আছে? যেমন যদি চিন্ময় ভাইয়ের কথাই বলি, ভাই কিন্তু আমার ঠিক ইমিডিয়েট সিনিয়র, ভাই আমার স্কুলের সিনিয়র, আমার কলেজের সিনিয়র। তো ভাইরা 15 ব্যাচের ছিল। তো আগে কিন্তু আজ থেকে 10-20 বছর আগে ওই বোর্ডে ফার্স্ট হলে কি হইতো বলতো, পেপার টেপারে ছবি ছাপতো। তো এখন তো ছাপে না, আমার দুঃখ, বুঝলা? ছাপলে তোমরা আমাদেরকে এমনি চিনতে পারতে, ঠিক আছে? সেটা বললাম না, তার কোনো একটা কারণ আছে, ঠিক আছে? ভাই 15 ব্যাচে ছিল, আমি 16 ব্যাচে ছিলাম, তো একটা কারণ তো ছিল। তো রাজশাহী কলেজে আমরা ছিলাম, তো 15 ব্যাচে, মানে চিন্ময় ভাইকে জিজ্ঞেস করলেও পাবা, 15 ব্যাচে একটা কোশ্চেন এসেছিল, মানে 15 ব্যাচে রাজশাহী বোর্ডের ফিজিক্স কোশ্চেন খুব কঠিন হয়েছিল, মানে সবার কথা অনুযায়ী খুব কঠিন কোশ্চেন হয়েছিল। তো কোশ্চেন কঠিন হওয়াতে মোস্ট অফ দ্য মানুষ যারা বুয়েটে পরীক্ষা দিতে পারেনি, ফিজিক্সে A+ না থাকার কারণেই পরীক্ষা দিতে পারেনি। তো এমন কোনো কোশ্চেনই ছিল না। আমি একটা এক্সাম্পল দিই, 15 ব্যাচে একটা কোশ্চেন কি ছিল, একটা স্প্রিং রাখছে, একটা বল স্প্রিংয়ে মারছে, তো বলটা যত বেগে তুমি মারলা, স্প্রিং থেকে ব্যাক করে এসছে, বলটা কত বেগে তোমার হাতে পড়বে। এই সিম্পল একটা কোশ্চেন ছিল, দেখো। তো এই কোশ্চেনের অ্যান্সার আল্লাহ ওই টাইমে গাইড বইটাই বাড়াইছে। তোমরা কি বলতে পারো, তোমরা কেউ বলতে পারলে একটু ট্রাইও করতে পারো, ঠিক আছে? বিষয়টা খুব সিম্পল। এখানে একটা স্প্রিং আছে, তুমি একটা বলকে এখান থেকে নিক্ষেপ করছো, তো বলটা গিয়ে এখানকে আর স্প্রিংকে এরকম করে ভেদ করছে, দিয়ে আবার ব্যাক হয়ে মাটিতে ফিরে এসছে। তো তুমি যেই বেগে নিক্ষেপ করছো, বলটা মাটিতে কি ওর থেকে বেশি বেগে পড়বে নাকি কম বেগে পড়বে? এই ম্যাথ ছিল, সিম্পল ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথ তো জীবনে আগে কখনো বইয়ে ছিল না। এখন বিষয়টা বোঝো, এটা 15 সালের কোশ্চেন এইচএসসি পরীক্ষায়। তো এই কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আল্লাহ কত ধরনের মঙ্ক করে অঙ্কের উত্তর নাই। তো আমি এক কথায় একটা ছোট্ট কথা বলি, এই যে স্প্রিংকে এই যে নাচানাচি করলো, এখানে কাজ করলো কি, এখানে কাজ করলো টেনশন ফোর্স। এটা এক ধরনের কি বল, ইন্টারনাল বল। সুতরাং তুমি যে বেগে মারছিলা, ওই বলটা তোমার হাতে সেই বেগে আসবে। টেনশন ফোর্স তোমার ত্বরণের কোনো পরিবর্তন করবে না। এই একটাই বেসিক। তোমাদের এবারকার অ্যাসাইনমেন্ট 1 নম্বর অ্যাসাইনমেন্ট এটাই দিছে দেখলাম, ঠিক আছে? তার কিছুই না, কিন্তু দেখো এটা 2015 সালেরই কোশ্চেন। কনসেপ্ট এখানেই আছে, কনসেপ্ট কোথাও লুকিয়ে নাই, কনসেপ্টের মধ্যেই আছে। তো জিনিসটা হচ্ছে এরকম, এইভাবে করে পড়তে হবে। তো এবার আসি, দেখো এই যে চলতরিৎ এবং সেমিকন্ডাক্টর, এই পার্টটার পরে আমরা চলে যাব 3 নাম্বার পার্টে। দেখো, তো এই 3 নাম্বার পার্টটা কেন দরকার আমি বলি। এই 3 নাম্বারের সবগুলাই ফার্স্ট পেপারের, একটু অধ্যায়গুলো ভালো করে খেয়াল করো। দেখো, ভেক্টর গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা। তোমাদের সম্পর্কে আমি বলি, এইচএসসি 23 ব্যাচ এখন পর্যন্ত এই অধ্যায়গুলো পড়োনি, কিন্তু 21 এবং 22 ব্যাচের প্রত্যেকের যে এই অধ্যায়গুলো পড়া হয়েছে, গতিবিদ্যা অনেকের নাও পড়া থাকতে পারে শর্টের ধান্দায়, এই অধ্যায়গুলা প্রত্যেক ব্যাচে মানুষ খুব বেশি পড়ে। ভালো করে বলি, খুব বেশি পড়ে, প্রচুর অঙ্ক করে ফাটায় দেয়।
মজার কথা শুনবা, পরীক্ষার হলে এই অধ্যায় থেকে যে অঙ্ক আসে মানুষজন ওটা পারে না। আবারও বলি, এই অধ্যায়গুলো থেকে পরীক্ষায় যে কোশ্চেন আসে মানুষজন ওই অঙ্ক করতে পারে না। 19 সালে ভেক্টর অধ্যায় থেকে একটা কোশ্চেন এসছে, একটা গাড়ি এইভাবে করে বেকার রাস্তায় উঠতেছে, ভালো করে বোঝো, একটা গাড়ি এরকম করে বেকার রাস্তায় উঠতেছে, বৃষ্টি পড়তেছে, কোনাকাটি করে বৃষ্টি পড়লে কি হবে, ট্যান থিটা দিয়ে হাবি জাবি করে আর উত্তর মিলে না। অত কিছু করার দরকার নাই, একটা বেসিক রুল শিখলে অটোমেটিক অঙ্ক হয়ে যায়। তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? বেসিক যদি তোমার পুরোপুরি মজবুত থাকে, যে কোনো অঙ্ক আসলে তুমি পারবা, এটা মনে রাখতে হবে। এবার আসি গতিবিদ্যা, এই জিনিসটা কিন্তু নাই তোমাদের শর্ট সিলেবাসে নাই। এখন একটা কথা বলি, এই অধ্যায়টা যদি তুমি না পড়ো, এই অধ্যায়টা যদি তুমি না পড়ো, গতিবিদ্যার অধ্যায়টা যদি তুমি না পড়ো, তাহলে তুমি নিউটনিয়ান বলবিদ্যা পারবা না। শুধু নিউটনিয়ান বলবিদ্যা পারবা না তা কিন্তু না, তুমি নিউটনিয়ান বলবিদ্যাও পারবা না, তুমি কাজ ক্ষমতা শক্তিও পারবা না, তুমি পর্যায়বৃত্ত গতিও পারবা না। তাহলে তুমি পারবা কি? এমনকি আরো মজার কথা, ম্যাথের সিলেবাসে আবার এই গতিবিদ্যা আছে। তার মানে কি হইলো, বিষয়টা কি দাঁড়াইলো, এই গতিবিদ্যা তোমার জন্য ফরজে আইন, মানে পড়তেই হবে গতিবিদ্যা, এর কোনো বিকল্প নাই। এটা না পড়লে ফিজিক্সই পড়া হয় না, ঠিক আছে? তো উচ্ছ্বাস আবার একটা গান বানাইছিল খুব সুন্দর, এটা আমার ভালো লাগছে ওর ডাইনামিক্সের গানটা। তো এই গতিবিদ্যা তোমাকে পড়তেই হবে। আর তার সাথে নিউটনিয়ান বলবিদ্যা, আমার অনেক জানাশোনা মানুষ আমি দেখছি অনেকে নিউটনিয়ান বলবিদ্যা বাদ দিয়ে দেয়। তো বিষয়টা কি, নিউটনিয়ান বলবিদ্যা বাদ দেওয়া মানে আমি বলবো তোমার গোটা সেকেন্ড পার্টি বাদ হয়ে গেছে, তুমি আর কিছুই শিখতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। নিউটনিয়ান বলবিদ্যাতে বলের যত ধরনের লব্ধি আছে এবং যত ধরনের কৌণিক বিষয় আছে, এইটা ছাড়া তুমি অন্য কোনো অধ্যায় পড়তে পারবে না, ঠিক আছে? তাই আমাদেরকে P2 এর পরে এই স্টেপটাতে আসতে হবে এবং এই বেসিকটা একবারে ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার হওয়ার পরে আমরা এই অংশে যাব। ভালো করে খেয়াল করো, এখানে কাজ ক্ষমতা শক্তি, এটার সাথে আমরা পর্যায়বৃত্ত ধর্ম গতিকে রেখেছি। এর মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু মিলও আছে। মিলগুলা বলি, এই দুইটা অধ্যায়ের স্প্রিং, সরল দোলক, তারপরে এই কি বলে একটা দড়িকে টেনে যেগুলা কাজ রিলেটেড জিনিস আছে, এই দুইটা একসাথে পড়লে খুব ভালো একটা প্রিপারেশন হয়। তাই এই দুইটাকে একসাথে রেখেছি আমরা। তারপরে দেখো 5 নম্বরে আমরা কি পড়বো, এই জায়গাটা তোমরা অনেকে ধরতে পারবো না ভাইয়ারা। দেখো আমি কিন্তু এই ওয়েভ জিনিসটা তোমাদের অনেকের শর্ট সিলেবাসে নাই, এবং এটা ফার্স্ট পেপারের, এই ফার্স্ট পেপারের এই অধ্যায়টাকে আমি ভৌত আলোক বিজ্ঞানের সাথে মিলিয়েছি, এবং এটা মাস্ট। তুমি ওয়েভ না পড়ে কোনোভাবে ভৌত আলোক বিজ্ঞান ক্লিয়ার হতে পারবা না, আমি লিখে দিব। কারণ হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানে এই অধ্যায়টাতে কি করা হয় জানো? ভৌত আলোক বিজ্ঞানে আমরা ইয়ং এর ডাবল স্লাইট এক্সপেরিমেন্ট পড়ি, মানে আমরা ব্যতিচার পড়ি, আমরা বিচ্ছুরণ মানে ব্যতিচার পড়ি, আমরা অপবর্তন পড়ি, সমাবর্তন পড়ি। মেইন যে জিনিসগুলা, আলো যদি একটা তরঙ্গ হয়, ভালো করে খেয়াল করো, আলো তরঙ্গ হলে ওর যে নেচারগুলো আমরা তরঙ্গে শিখে এসেছিলাম, তারই অ্যাপ্লিকেশন হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো আমি তরঙ্গই জানি না, আমি জানি না কেমন করে স্থির তরঙ্গ হয়। স্থির তরঙ্গ হতেই পারে 8টা 16টা উপায়ে, আমি জানি যে একটা উপায়ে হয়, আমি কেমন করে ভৌত আলোক বিজ্ঞান বুঝবো? আমার কাছে তো ডাবল স্লাইড এক্সপেরিমেন্ট মনে হবে 100টা স্লাইড এক্সপেরিমেন্ট। ওরে মা রে মা, ইয়ং কি করছিল? কিন্তু ইয়ং তেমন কঠিন কোনো জিনিস করে নাই। তার মানে আমাকে ওয়েভের সাথেই ভৌত আলোক বিজ্ঞান পড়তে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এটা ছাড়া এটা পড়া মানে এই যে হালকার উপর এরকম করে ঝাপসা হওয়া, কখন ভুল হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। তাই এই দুইটা আমাদেরকে একসাথেই পড়তে হবে, আমি এমন করে সাজাই দিছি। দেখো এবার আসি P6-এ। P6-এ কি পড়বো আমরা? আধুনিক পদার্থবিজ্ঞান আর পরমাণুর যে মডেলগুলো আছে সেটা পড়বো। এই দুইটা একসাথে অনেকখানি ইন্টার রিলেটেড, ঠিক আছে? একটা পড়লে এটা খুব অল্প টাইমে শেষ হয়ে যায়, অনেকখানি ইন্টার রিলেটেড এটা। এটার মধ্যে তেজস্ক্রিয়তাটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এরপরে তো এইটুকুর মধ্যে মোটামুটি 21 সালের সিলেবাস কিন্তু শেষ। ভালো করে খেয়াল করো, এইটুকুর মধ্যে 21 সালের শর্ট সিলেবাস শেষ। তো ততদিন পর্যন্ত অবশ্যই তোমরা জানতেই পারবা তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে নাকি হচ্ছে না, নাও তো হইতে পারে, ঠিক আছে? এটা তো আগাম বলে লাভ নয়। তাই বিষয়টা হচ্ছে এইচএসসি হোক আর না হোক, তোমার প্রিপারেশন এই পর্যন্ত একবারে কনক্যাটেনেট থাকতে হবে। যদি এইচএসসি বলে কালকে এইচএসসি, ডিসেম্বরে বলেছে মাননীয় মন্ত্রী, ডিসেম্বরের আগে তো হবে না, ডিসেম্বরের 1 তারিখে যদি এইচএসসি হয়, ওকে গেলাম। যদি না হয় নো প্রবলেম, চিল। এখন এখানে বিষয় আছে, একটু এসএসসি রেজাল্টের কথাটা আমি একটু পরে বলতেছি। তাহলে এই ধরো P6, এবার P6 এর পরে
P6 পরে আমি এখন তোমাদের একটু প্রশ্ন নেই, ঠিক আছে? এখন পর্যন্ত তোমরা একটু আমাকে প্রশ্ন করো, তারপর আমরা P7 যাচ্ছি। তোমাদের কার কার আমার কাছ থেকে কি কি জানার আছে একটু প্রশ্ন করে ফেলো, ঠিক আছে? তোমরা একটু প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নগুলো একটু দেখে একটু উত্তর দিয়ে দিই আগে। টানা একটা কথা শুনতে কখনো ভাল লাগবে না। না হলে হ্যাঁ, কি প্রশ্ন? বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে হলে কি গোল্ডেন A+ লাগবে? একটা প্রশ্ন আমার মাথায় এসছে, কে জানি বলছে গোল্ডেন A+। ভাই, আমার স্যার বলতো, আমার স্কুলের স্যার, গোল্ডেন A+ বলে কিছু নাই, আসলে কিছু নাই। গোল্ডেন সোনার আবার A+ হয়? মাথার মধ্যে থেকে এখনই গোল্ডেন কথাটা তুলে ফেল দাও। কি তুলে ফেলবা ভাইয়ারা? গোল্ডেন এগুলা সব মিডিয়ার সৃষ্টি। এই গোল্ডেন এই কথাটা কে সৃষ্টি করেছে? মিডিয়া সৃষ্টি করেছে। কোনো সার্টিফিকেটে কোনোদিন গোল্ডেন কথা লেখা থাকে না, এবং এই কথার কোনো দাম নাই, বিন্দু মাত্র দাম নাই গোল্ডেনের। আমি তোমাকে প্র্যাকটিক্যাল কথা বলি, গোল্ডেন A+ এর কোনো দাম নাই। আমার অনেক ফ্রেন্ড বুয়েট সিএসসিতে পড়ে, ওর আইসিটিতে A+ নাই। কি সমস্যা? সিএসসিতে টপ করতেছে, প্রোগ্রামিংয়ে অনেক ভালো, তার মানে গোল্ডেন A+ এর দাম নাই। অনেক ফ্রেন্ড আছে যারা মেডিকেলে পড়তেছে, বাংলা A+ নাই। বুয়েটে পড়তেছে, বাংলা A+ নাই প্রচুর। বুয়েটে পড়তেছে, ইংলিশে A+ নাই প্রচুর, আনলিমিটেড। গোল্ডেন A+ এর তেমন কোনো দাম নাই, এবং গোল্ডেন A+ এর কোনো ভিত্তি নাই। মূল কথা হচ্ছে গোল্ডেন A+ এর কোনো ভিত্তি নাই, মানে এরকম কোনো টার্মই নাই সার্টিফিকেট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, লাইভটা ডিলিট করব না, লাইভটা গ্রুপে থেকে যাবে। আচ্ছা, তোমাদের কোর্স সম্পর্কে আজকেই পোস্ট দিব, তোমাদেরকে বলে দেই। মানে আমি এখন তোমাদেরকে এইগুলা বুঝানোর পরে তোমাদের কাছে একটা জিনিস বুঝাবো, তোমাদেরকে বলবো যে তোমরা কি ফুল একটা মাস্টার কোর্স করতে চাচ্ছ, নাকি আমি এই 10টার আলাদা করে করতে চাচ্ছ, ঠিক আছে? তো আমি 10টার আলাদা করে 10টা গ্রুপ রাখবো, আমি চিন্তা করেছি। তার সাথে একটা মাস্টার কোর্সে 10টাকে একসাথে যোগ করে দিব কিনা। করলে যে লাভটা হবে, করলে তোমাদের লাভটা এটা হবে, তোমাদের টাকার পরিমাণটা কমে যাবে। কারণ মানে একসাথে যদি অনেকগুলো অধ্যায় হয়, তাহলে প্রথম চালানে যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে মোটামুটি তোমরা অ্যারাউন্ড 4350 বা 4000 এরকম টাকায় পুরা কোর্স অ্যাডমিশন পর্যন্ত তোমার কমপ্লিট হয়ে যাবে, যদি সবগুলো একসাথে হয়। কিন্তু তুমি চিন্তা করো, আমি যদি ভেঙে পেমেন্ট নেই, স্বাভাবিক কথা, এই ভেঙে প্রত্যেকবার হিসাব মিলানো কষ্টকর না? প্রচন্ড কষ্টকর। কিন্তু তাহলে আমি যদি ভেঙে যখন পেমেন্ট নিব, তাহলে এই পেমেন্টের পরিমাণটা এমনি 8000-9000 টাকা হয়ে যেতে পারে, ঠিক আছে? আমার ধারণা, আমি হিসাব করে দেখেছি মোটামুটি। তাই তোমরা আসলে ভেঙে করতে চাইলে সেটারও অপশন আমি রাখবো। তোমরা মাস্টার একসাথে তোমাদেরকে দিব কিনা, এই অপশনটা তোমরাই আমাকে জানাবে, ঠিক আছে? আমি একটা পোল ক্রিয়েট করে দাও, একটা পোল ক্রিয়েট করে দিচ্ছি। তোমরা একটা কমেন্ট মানে পোল দিও। তোমাদের যদি মাস্টার কোর্সের আগ্রহ থাকে, তাহলে আমি মাস্টার কোর্সে দিব, নাহলে আমার এই 10টা পার্ট হিসাবেই থাকবে, ঠিক আছে? তো এটা তোমাদের বিষয়, এটা পরে দেখা যাবে। এটা নিয়ে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপাতত তোমাদের প্রশ্নগুলা ঠিক করা এবং তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়া, এটা খুব দরকার। আমি বুয়েট অ্যাডমিশন পর্যন্তও যাব, মেডিকেল অ্যাডমিশন পর্যন্তও যাব আজকে, ঠিক আছে? কারণ অনেকেই আমাকে ভাইয়া গাইডলাইন দেন, ইউটিউবে বলতেছে ভাইয়া গাইডলাইন দেন, আপনি কেমন করে এত জায়গায় চান্স পেলেন? তো গাইডলাইন অবশ্যই দিচ্ছি, কারণ নিজে ভালো করেছি, আমি চাই তোমরাও যেন ভালো করো। তো এখন দেখো, আমরা আরো কিছু গোল্ডেনে ছিলাম। তাহলে প্রথম কথাটা হচ্ছে গোল্ডেনের কোনো দরকার নাই। আমার দরকার কি ভালো করে বোঝো ভাইয়ারা। আমার দরকার, এই দেখো আমি বোর্ডে লিখেই রাখছি, আমার দরকার এই 4টা সাবজেক্ট। ভালো করে খেয়াল করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 4টা সাবজেক্টের মার্ক আমার খুবই দরকার। তো আমি একটু ভালো করে বোঝাই। এই ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা ফান্ডামেন্টাল সাবজেক্ট। ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টের কোনো ছাড় নাই তোমাদের। এই দুইটা সাবজেক্ট, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নাম্বার ভালো থাকতে হবে। সেটা এইচএসসি পরীক্ষা যদি হয়, তাহলে এইচএসসিতে অবশ্যই থাকতে হবে। আর যদি এইচএসসি না হয়ে থাকে, তাহলে এসএসসি পরীক্ষায় ভালো থাকলেই তোমরা সচরাচর বুয়েটে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আমি যদি বুয়েটের কথা বলি, তাহলে এসএসসি পরীক্ষায় ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নাম্বার বেশি থাকাটা আবশ্যক, যদি এইচএসসি পরীক্ষা না হয়। আবার রিপিট করি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো নাম্বার বলতে আমি তোমাদের সাপেক্ষে 85+, এটাকে ভালো নাম্বার বলবো আমার ব্যক্তিগত মতামতে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি 85+ মার্ক থাকে, তাহলে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা মানে বুয়েটের প্রিপারেশনটা তুমি নিতে পারো। নাহলে একটু সমস্যা আছে, হবে না আমি তা বলবো না, একটু রিস্ক আছে, ঠিক আছে? বুয়েটের প্রিপারেশনে একটু রিস্ক থেকে যায় তখন। আর
ম্যাথ এবং বায়োলজির মধ্যে এখানে যেহেতু 22 ব্যাচও আছো, 22 ব্যাচের কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয়নি। তো করোনা পরিস্থিতি তোমাদের এইচএসসি পরীক্ষা হতে হতেও স্বাভাবিক হবে কি না সেটা কিন্তু আমরা জানি না। তাই তোমাদেরকে নিয়ে আমি বলি 21 ব্যাচেরও ফর্ম ফিল আপ হয়নি, 22 ব্যাচেরও রেজিস্ট্রেশন হয়নি। এখানে অনেকে তোমরা প্রশ্ন করেছো ভাইয়া 4 সাবজেক্ট নিয়ে। তো ভালো করে একটা কথা দেখো, তোমাদের ম্যাক্সিমামেরই মেন সাবজেক্ট আর 4 সাবজেক্টের মধ্যে ঝামেলা হচ্ছে বায়োলজি এবং ম্যাথ। তো ভালো করে সবচেয়ে আগে 22 ব্যাচের কথা বলি, কারণ তাদের হাতে এনাফ টাইম আছে। এইচএসসি 22 ব্যাচ, এই দুইটার মধ্যে যেই সাবজেক্টটা ভালো পারো, আবারও বলতেছি, যেইটা ভালো পারো, তোমার মনে হয় তুমি বেশি মার্ক পাবে, তার আগে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন খুলে দেখবা, তারপরে সিদ্ধান্ত নিবা। আবারও বলি, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন খুলবা, তারপরে সিদ্ধান্ত নিবা। কারণ আমি কম্পারেটিভলি বলবো ম্যাথে নাম্বার পাওয়া সোজা, তুমি যদি ফাঁকি মেরে থাকো এই ম্যাথ আবার তোমাকে ডুবাবেও বেশি। তাই ভালো করে খেয়াল করো, ফাঁকি মারতে গেলে ম্যাথে আবার ঝামেলা আছে, ম্যাথ তোমাকে পড়াশোনা করতে হবে। আর বায়োলজিতে এখন কোশ্চেনগুলো অনেকটা বর্ণনামূলক থাকে, ফাঁকি মারার সুযোগ আবার বায়োলজিতে একটু বেশি আছে, ঠিক আছে, কিন্তু আবার এমসিকিউ আছে, ওটাও আর একটা প্যারা। তো ম্যাথ আর বায়োলজির মধ্যে তোমার যেটাতে মনে হবে তুমি নাম্বার বেশি পাবা, সেটাকে তুমি মেন সাবজেক্ট হিসাবে সেট করবা 21। এটা হচ্ছে 22 ব্যাচের জন্য, ঠিক আছে। আর এবার আমি এইচএসসি 21 ব্যাচ নিয়ে একটু কথা বলি। এটা 21 ব্যাচের জন্য এই মাননীয় মন্ত্রী প্রেস ব্রিফিংটা করার পর থেকে সবচেয়ে বেশি সন্দেহ তোমাদের মধ্যে জন্মিয়েছে। তো 21 ব্যাচ 4 সাবজেক্ট তোমাদের সিলেক্ট করা হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। তো এখানে আমি আমার একটু প্র্যাকটিক্যাল কিছু কথা তোমাদেরকে বলি ভাইয়া এবং আপুরা। দেখো, আমি সচরাচর দেখেছি, মানে আমি যেটা দেখেছি, ফর্ম ফিল আপ হওয়ার আগ পর্যন্ত 4 সাবজেক্টটা পরিবর্তন করা যায়, মানে আমি অনেককে করতে দেখেছি এবং করা যায়, কলেজ এবং বোর্ডের সাথে যোগাযোগ করে এটা করা যায়। এখন এখানে কিছু রিস্ক আছে, ভালো করে বোঝো আগে বিষয়টা। এখানে কিছু রিস্ক আছে, কি আছে? রিস্ক আছে। এখানে রিস্ক ফ্যাক্টরটা কি ভালো করে খেয়াল করো। অনেকের কাছে আমি শুনেছি, সংখ্যাটা অবশ্যই কম, কলেজ থেকে তোমাকে বলেছে তোমার 4 সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে, কিন্তু অ্যাডমিট কার্ডে প্রিন্ট হয়ে এসেছে তোমার 4 সাবজেক্ট আগে যেটা ছিল সেটাই, মানে চেঞ্জ হয়নি। তুমি এই অবস্থায় কি করবা? সাডেনলি তুমি প্রিপারেশনও নাওনি, তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সো যারা মনে করবা যে না তোমাদের এই পরিমাণ সক্ষমতা আছে, তোমরা বারবার বোর্ডে যেতে পারবা, বারবার কলেজের সাথে যোগাযোগ করতে পারবা, স্যারের সাথে খুব ভালো সম্পর্ক, তোমরা বারবার খোঁজ নিতে পারবা, তারা প্রয়োজনে যদি এখন তোমাদের প্রিপারেশনের ট্র্যাকটা চেঞ্জ হয়ে থাকে, আগে মনে করতে ইঞ্জিনিয়ারিং নিবা, এখন মেডিকেল নিচ্ছ, বা মেডিকেল নিতে ইঞ্জিনিয়ারিং নিচ্ছ, এই ক্ষেত্রে তোমরা কেবলমাত্র এটা চেঞ্জ করার ট্রাই করতে পারো। অন্যথায় আমি বলবো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। কারণটা আমি তোমাদেরকে একটু আমার নিজের অ্যাডমিশন, আমার নিজের এইচএসসি পরীক্ষার কথা বলি। আমার এইচএসসি পরীক্ষায় 2টা সাবজেক্টের মার্ক তোমাদেরকে বলি। তো আমার এইচএসসি পরীক্ষায় ম্যাথ পরীক্ষায় মার্ক ছিল 199, বায়োলজি পরীক্ষায় আমার মার্ক ছিল 199। তা আমি বায়োলজি এবং ম্যাথ 2টা পরীক্ষায় 199 নাম্বার পাইছিলাম, ঠিক আছে। তো এই মার্ক, তাহলে ম্যাথ কিন্তু প্রচুর পড়াশোনা করে নিয়েছিলাম, এবং আমাদের টাইমে কোনো একটা অজানা কারণে আমি প্র্যাকটিক্যালে 1 মার্ক পাই নাই। কেন পাইনি আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি ম্যাথের প্র্যাকটিক্যালি 24 পাইছিলাম, আর রিটেনে আমার ফুল নাম্বারে ছিল, দিয়ে আমার 199 আসছিল। আর আমি বায়োলজিতেও 199 পাইছিলাম, অবশ্যই না পড়াশোনা করি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি ম্যাথ এবং বায়োলজি 2টাতে কিন্তু ফুল নাম্বার অর্জন করতে পারো, মানে 2টাতেই ভালো নাম্বার অর্জন করতে পারো। তাই যার মনে হবে যে আমার প্রিপারেশন 2টাতেই ভালো, অযথা চেঞ্জ করার কোনো চেষ্টা করবা না, কোনো দরকার নাই। এমন না তোমার মেন সাবজেক্ট বায়োলজি হলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, এরকম কোনো দিনই হবে না। তাই এটা নিয়ে কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। এটা নিয়ে তোমরা 21 ব্যাচ নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে। তাহলে আবার তোমাদের কিছু প্রশ্ন আমি একটু পরে নিব, আমি আবার এইখানে চলে আসি, ঠিক আছে। আমরা যেই জায়গাটায় ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা P6 পর্যন্ত এসেছিলাম। এবার খেয়াল করো, এই জায়গাটাতে আমি আরেকটা সংমিশ্রণ করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই জায়গাটা বাদ দিয়ে দেয়। মহাকর্ষ, বিকর্ষ এবং স্থির তড়িৎ, এই 2টা অধ্যায় একসাথে পড়া ফরজ। আমি বলবো এই 2টা অধ্যায় একসাথে পড়া ফরজ। কারণটা বলি, মহাকর্ষ বল, কুলম্ব বল ভাই ভাই,
মহাকর্ষ প্রাবল্য, কুলম্ব প্রাবল্য ভাই ভাই, এবং এই দুইটা একসাথে পড়লে তুমি গাউসের ল, গসের ল খুব সহজে ফিল করতে পারবা। না হলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অনেকে গাউসের ল না পড়েও বুয়েটে চান্স পাওয়া যায়, সেটাও সত্য, আমি অস্বীকার করতেছি না, সত্যি গাউসের ল না পড়েও বুয়েটে চান্স পাওয়া যায়, কিন্তু রিস্ক তো। আগে সিলেবাসে গাউস ছিল না, এখন তো গাউস থেকে কোশ্চেন আসবে, সো তোমাকে গাউসের ল পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেজন্য এই দুইটা অধ্যায় একসাথে পড়লে কি হয়, ধরো একটা অধ্যায় শেষ করতে যদি 12 দিন লাগে, দুইটা অধ্যায় মিলে শেষ করতে 14 দিন লাগবে, কারণ কনসেপ্টগুলো সিমিলার, তোমার ব্রেন সিমিলারিটি মেনটেন করে। এই জিনিসটা যদি তুমি সিমিলারিটি যখন তুমি মেনটেন করবা, তখন তোমার পড়াটা অনেক ছোট হয়ে যাবে, অনেক কমে আসবে। যেমন আমি বলি, এই P1 অধ্যায়ের সাথে তোমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্টের 1 নাম্বার অধ্যায় পড়ে ফেলবা, একই পড়া, একসাথে 3টা অধ্যায় এক কোপে শেষ তোমার। ভালো করে খেয়াল করো, তোমরা তাপগতিবিদ্যা, আদর্শ গ্যাস এর সাথে তোমরা কি করবা, তাপগতিবিদ্যা এবং আদর্শ গ্যাসের সাথে কেমিস্ট্রির সেকেন্ড পার্টের 1 নাম্বার অধ্যায়, আদর্শ গ্যাস 1 নাম্বার অধ্যায় পরিবেশ রসায়ন, এটাও কমপ্লিটলি পড়ে ফেলবা। একই পড়া, একই জিনিস লেখা আছে, একই কোশ্চেনই আসে পরীক্ষায়, তাহলে তুমি কেন আলাদা আলাদা পড়তে যাবা? ঠিক আছে, এটা খেয়াল করো। এবং আমি চেষ্টা করেছি, তোমরা যারা থার্মোডাইনামিক্স আমার পেইড গ্রুপে আছো, একটু কমেন্ট করো ভাইয়ারা, আমি তোমাদের তাপগতিবিদ্যার এখন পর্যন্ত 6টা ক্লাস নিয়েছি, আমার পেইড কোর্সে 6টা ক্লাস নিয়েছি, তাই না? আরও মনে হয় 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে? যতক্ষণ, আমি বলেছি যতক্ষণ তোমাদের রেজাল্ট ভালো না হবে আমি ক্লাস নিব, তারপরে এই ক্লাস শুরু হবে। তো থার্মোডাইনামিক্সে আমি তোমাদের যে ক্লাস নিয়েছি, ক্লাসটা পুরোপুরি বেসিক থেকে হচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করো। এবং একটা জিনিস দেখো, এই চ্যাপ্টারটা করতে গিয়ে এই চ্যাপ্টারের অ্যাটলিস্ট 60% আমি কমপ্লিট করে ফেলেছি কিনা খেয়াল করো। অবশ্যই আমার কমপ্লিট করে ফেলার কথা, বাকি তোমরা একটু কমেন্ট করে এখানে জানাতে পারো যে আমি এটার সাথে তোমাদের এই অধ্যায়টা অ্যাটলিস্ট 60% কমপ্লিট করে ফেলেছি কিনা, এবং এর সাথে কেমিস্ট্রি অ্যাটলিস্ট 40% কমপ্লিট হয়ে যায়। কারণ আমি এমন করেই পড়াই, কারণ দুইটা জিনিস একই কিন্তু আলাদা না। এখানকার ইন্টারনাল এনার্জি, এখানকার ইন্টারনাল এনার্জি একই জিনিসই তো একই। ধরো আম বাদ দাও, নদী ঠিক আছে, ধরো নদী, রাজশাহীতে যেটা পদ্মা নদী, ইন্ডিয়ায় গেলে ওটা গঙ্গা নদী, আর তো কিছুই না। নদী তো ভাই একটাই, এত সমস্যার তো কিছু নাই, একই জিনিস। আমি 100 বার 100 স্টাইলে পড়বো, কিসের জন্য? আচ্ছা, হ্যাঁ, কে জানে বা লিখছো আমার 2-1টা ডেমো ক্লাস পাওয়া যাবে। হ্যাঁ দেখো, তুমি ইউটিউবে আমার ডেমো ক্লাস দেওয়া আছে, এই যে এই চ্যানেলে যাবা, ডেমো ক্লাস দেখতে পারবা। ঠিক আছে, আমরা তাহলে আসি 7 নম্বরে, আমরা মহাকর্ষ, অভিকর্ষ এবং স্থির তড়িৎ পড়বো। এরপরে আমরা 8 নম্বরে চলে আসবো। দেখো, আমাদের 8 নম্বর অধ্যায়টা, এটা তুলনামূলক সবচেয়ে সোজা, এবং পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা, তখন অনেক ছোট ছিলাম তো অত ডিপলি পড়াইতে পারি নাই, ঠিক আছে? তখন 16 সালে এই ভিডিওগুলো রেকর্ড করা। অন্যরকম পাঠশালায় তোমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা ফুল আমার করা আছে, ঠিক আছে? আমি অন্যরকম পাঠশালার হয়ে পদার্থের গাঠনিক ধর্ম এই অংশটা পুরাপুরি কমপ্লিট করে রেখেছিলাম। তবে আরেকটু ডিটেলস পড়াইতে হবে ওটার, মানে ওটা একাডেমিক লেভেলে কমপ্লিট করা ছিল, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্ম কয়েকটা ভিডিও নাই আবার। তো এই ভিডিওটা তোমরা অন্যরকম পাঠশালা থেকে আমার ভিডিও দেখে নিতে পারো। আমার চ্যানেলেও আমি এটা সেভ করে রেখেছি, যেহেতু আমারই প্লেলিস্ট। আচ্ছা, এই 8 নম্বরের পরে দেখো, এই 8 নম্বরের পরে মোটামুটি এইখানে আসলে, এই পর্যন্ত আসলে 21 এবং 22 দুইটা ব্যাচেরই শর্ট সিলেবাস শেষ হয়ে যায়। এখন মজার কথা, চুম্বক ম্যাগনেট বাদ দিয়ে কি কোনোদিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হতে পারে ভাই? তোমরাই বলো। চুম্বক ছাড়া, এই যে আমার বাড়িতে এখন লাইট জ্বলতেছে, বা এই যে আমি কথা বলতেছি, এই যে লাইট জ্বলতেছে, বা এই যে কারেন্ট যে তৈরি হচ্ছে, অল্টারনেট কারেন্ট, এখানে আইপিএস আছে, ডিসি থেকে এসি হচ্ছে, ইনভার্টার হচ্ছে, প্রত্যেকটা কাজে ম্যাগনেট তো অপরিহার্য। তো ম্যাগনেট না জেনে কেমন করে বুয়েট পরীক্ষা নেবে বলো তো? এটা তো কম্পালসারি, তাই তোমাকে এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, তো এইখানে এসে আবার তোমাদেরকে একটা গল্প বলি, আমার বুয়েট পরীক্ষার গল্প। একটু পরে বলি, ঠিক আছে? একটু পরে বলি, 10 নম্বরটা বলে দিই। এরপরে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান পড়বো। দুইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে এবং এটাও কম্পারেটিভলি ইজি, খুবই সহজ। তাহলে বিষয়টা বোঝো, আমার এই যে সিকোয়েন্সটা আমি তোমাদেরকে দিলাম, দেখো এখন আমার তাপগতিবিদ্যা চলছে, এটার পরে আমরা এটাতে যাব, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে যাব, তারপরে আমরা ভেক্টর ওয়ার্ক পাওয়ার এনার্জি করে আদর্শ গ্যাসটা শেষ করব। ভালো করে বোঝো, তাহলে আমার এখন তাপগতিবিদ্যা চলছে, এটার ক্লাস তোমরা ইউটিউবে দেখতে পারবা, কিছু আমার কোশ্চেন সলভগুলো আছে। এবং সবচেয়ে মজার যে কথাটা বলি, আমার পড়ানোর সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি প্রচুর প্রশ্ন করি। আমি যেহেতু একজন বিতার্কিক, আমি কিন্তু বিটিভি টেলিভিশনেও বিতর্ক করেছি, ঠিক আছে?
তো আগের যুগের ভিডিও যেমন ভাইরাল হতো, তো আমি তো বিটিভি থেকে আমার ভিডিও বাইর করতে পারিনি। মানে আমাকে, তোমরা যদি কেউ বিটিভিতে পরিচিত থেকো ভাই, আমার ভিডিওটা বাইর করে দিও, তো ভিডিওটা বাইর করে একটু আমাকে দিও, আমি ভিডিও বাইর করতে পারি না, ঠিক আছে? আমার ভিডিও আমার কাছে নাই, একটা ভাঙা চোঙা মোবাইল দিয়ে আমার ভিডিও রেকর্ড করা আছে, দেখতে ভালো লাগে না। বিটিভির কেউ থাকলে একটু আমার সাথে যোগাযোগ করে আমাকে আমার ভিডিওটা দিয়ে দিও। তো বিষয়টা হচ্ছে এরকম, এই অধ্যায়গুলার পড়ার জন্য, যে কোনো সাবজেক্টের কথা বলতেছি আমি, দেখো পড়ার জন্য মানুষের ইন্দ্রিয় তো 6টা, ভালো করে খেয়াল করো। 6টা ইন্দ্রিয়ের মধ্যে আমরা যখন একজনকে পড়াই, তখন একটা টিচারের কেমন করে কথা বলছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার বডি কিভাবে করে মুভ করতেছে, কিভাবে করে নড়তেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার সাথে তোমার আই কন্ট্যাক্ট হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন উদ্ভাসে ক্লাস নিয়েছি, ধরো আমি 150-160 জনেরও ক্লাস নিয়েছি বড় রুমে, বাট প্রত্যেকের চোখের দিকে তাকায় কিন্তু বোঝা যায় যে তোমরা পড়তে পারতেছো কিনা, পড়া ধরতে পারতেছো কিনা। এই ল্যাকিংসটা বাংলাদেশে, যেহেতু ইন্টারনেটের স্পিডটা তাও অনেকখানি কিন্তু উন্নত হয়েছে, এটা আমাদের মানতে হবে, অনেকখানি ইন্টারনেটের স্পিড আমাদের উন্নত হয়েছে, এই বাধাটার কারণে একটা সীমাবদ্ধতা আছে। তো এখন দেখো, তোমরা যদি জুমে ক্লাস হয়, জুমের ক্লাসের কোয়ালিটিটা ভালো হয় না, আর জুমের ক্লাসের সার্ভারে আবার কিছু প্রবলেম আছে, ঠিক আছে? আমরা জানি, আমরা বইটা রেগুলার আবার জুমে ক্লাস করি। তো এই কারণে আবার ধরো ওখানে সাউন্ড অন অফ তোমাদের হাতে দিলে কন্টিনিউয়াসলি তোমরা অন অফ করতে করতে একটা সমস্যা হয়ে যায়। কেউ একজন মনিটর করলে 20 জনের সমস্যা হলে 10 জনের সমস্যা থাকে, এইভাবে তো কোনোদিন হ্যান্ডেল করা যায় না। সেইখান থেকে আমি যেইভাবে ক্লাস নেই, বিষয়টা কি, যেহেতু এখানে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমার চোখের সাথে চোখ মিলাতে পারবা, আমি কিন্তু তোমাদের চোখের সাথে চোখ মিলাতে পারছি না। একটা আই কন্ট্যাক্ট ইন্দ্রিয়ের গ্যাপ এখানে তৈরি হচ্ছে। এই গ্যাপটা ওভারকাম করার একমাত্র উপায় আছে। তুমি বায়োলজি বলো, ফিজিক্স বলো, যে কোনো জিনিস বলো, শিখাইতে হলে সেই গ্যাপটার উপায় হচ্ছে কমিউনিকেশন। ভাইয়ারা, সেই গ্যাপটার উপায় হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আমার সাথে তোমার কমিউনিকেশন করতে হবে ক্লাসের মধ্যে। সেই জন্য যারা আমার ক্লাস একটা হলেও করেছো, অনেকে আমাকে বলে প্রশ্ন ভাইয়া, অনেকে আমাকে বলে বেসিক ভাইয়া। আমি কি করি, আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে এরকম, আমি নিজে যখন পড়েছিলাম বা আমি নিজে যখন পড়েছি, আলহামদুলিল্লাহ আমার সবগুলো শিক্ষকই খুব ভালো ছিলেন, তারা সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করেছে আমাকে। তো সেজন্য অবশ্যই বেশি জানতে পেরেছি, অন্ততপক্ষে তারা আমাকে MIT লেকচার দিয়েছে, বই দিয়েছে, অনেক কিছু দেখে অনেক ভালোভাবে পড়তে পারছি, তাই তো পড়ার আগ্রহটা জন্মেছে, তাই না? তো পড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোন জায়গাটায় কনফিউশন তৈরি হয়। তাহলে আমার পড়ানোর স্ট্র্যাটেজিটা এইটুকুটা তো তোমরা দেখছোই, তাই না? তাই আমরা এইটুকুটা এবার মুছে ফেলি, এইটুকুটার আমাদের আর দরকার নাই। 10টা অধ্যায় আমি তোমাদের দেখাই দিছি, এবার আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাদেরকে একটু ভালো করে বোঝাই। দেখো স্ট্র্যাটেজিটা কি, আমাদেরকে কনফিউশনের জায়গাগুলো বুঝতে হবে, ঠিক আছে? আমরা কোথায় কনফিউজড, এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি দেখা যায় এই কনফিউশনের জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা পারি না, না বুঝে কোনো কিছু আমরা কখনোই করতে পারি না। মুখস্থ যদি করি 10টার মধ্যে 5টা লিখতে পারবো, বাকিটা কিন্তু হয় না। তো আমি যেই জিনিসটা করি, আমি তোমাদের কনফিউশনের জায়গাটাকে আইডেন্টিফাই করে আমার ক্লাসে খালি আমি কনফিউশনের জায়গা থেকে কোশ্চেন করি। এটা যে কোনো আমার ক্লাস যে দেখছো ভাইয়ারা সবাই, কেউ যদি এখানে আমার অ্যাডমিশনের স্টুডেন্টরা যারা আমার ক্লাস করছো, আগে আমার ক্লাস করে উদ্ভাসে অনেকেই ক্লাস নিয়েছে, রাজশাহী উদ্ভাসে প্রচুর ক্লাস নিয়েছি, এবং যারা এখন বুয়েটে পড়তেছে আল্লাহর রহমতে রাজশাহী থেকে, সবাই আমার একটা হলেও ক্লাস পেয়েছে, আমার যেটা ধারণা। তো কনফিউজ জায়গাগুলোতে আমি তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন করি। তো কনফিউজ জায়গাতে যখন আমি প্রশ্ন করি, দেখো যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ভাইয়ারা নাল ভেক্টর কয়টা ভেক্টর দিয়ে তৈরি হয়, তোমরা চিন্তা করো ভাই এটা কি ধরনের প্রশ্ন করলেন, নাল ভেক্টর আবার কয়টা ভেক্টর দিয়ে তৈরি হবে, এটা কোনো প্রশ্ন? কিন্তু এটা না জানলে তো তুমি নাল ভেক্টরটাকে ফিলই করতে পারবা না। নাল ভেক্টর তৈরি হওয়ার জন্য মিনিমাম 2টা ভেক্টর লাগে, একটা নাল ভেক্টর তৈরি হওয়ার জন্য মিনিমাম 2টা ভেক্টর লাগে, কারণ কখনোই শূন্য ভেক্টরের কোনো অস্তিত্ব নাই, আমাকে 2 দিক ধরে টানলে লব্ধি শূন্য হবে, এখান থেকে নাল ভেক্টরের কনসেপ্ট এসছে। এই প্রত্যেকটা জিনিস যে জায়গায় আমি জানি, আমি ফিল করি, আমার অভিজ্ঞতা থেকে সমস্যা আছে, আমি এই কোশ্চেনগুলো বারবার করি। এবং মজার কথা কি, আমার এই কোর্সে, সেটা মাস্টার কোর্স হোক বা ছোট ছোট গুচ্ছ করে 10টা কোর্স হোক, একটা জিনিস প্রত্যেক
প্রত্যেক দিন থাকবে, থার্মোডাইনামিক্স কোর্সেও আমি মেনটেন করতেছি, এটা মাস্ট, এটা ভালো করে খেয়াল করবা। এই জিনিসটা হচ্ছে প্রত্যেক দিন ক্লাস এর পরে এক্সাম থাকবে এবং এই এক্সামের কোশ্চেন কোনো জায়গা থেকে কপি পেস্ট হবে না, 100% শিওর থাকো। ক্লাসের পরে এক্সাম হয়, অনলি ক্লাসের উপরে এক্সাম হয় এবং এই এক্সামের প্রাইস থাকবে, এটা নিশ্চিত থাকো। প্রাইসটা কি হবে, মানি হবে, এটা একটা সি প্রোগ্রাম দিয়ে আমি নির্ধারণ করি 6টা ফাংশনের এবং তার সাথে সার্টিফিকেট থাকবে, ঠিক আছে, সার্টিফিকেট থাকবে। এইটা প্রত্যেকটা পরীক্ষায় আমি হ্যান্ডেল করি। এবং মজার বিষয়, যারা আমার থার্মোডাইনামিক্স কোর্সে আছো ভাইয়ারা, আমার কোশ্চেন কোয়ালিটি নিয়ে একটু তোমরা কমেন্ট করতে পারো। আমি সচরাচর যেভাবে কোশ্চেনটা করি ভালো করে, আমি তোমাদেরকে ডেমো দিয়ে দিব, ঠিক আছে। আমার এই গ্রুপে দেখবা একটা পরীক্ষার ডেমো দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলে কোশ্চেনের কিছু সলভও করে দেওয়া আছে। তো কোশ্চেন আমি যেটা করি, কোনো জায়গা থেকে কখনো কপি পেস্ট করে কোশ্চেন দেই না। আমি আমার ক্লাসের ভিডিওটা নিজে দেখি, ভালো করে বোঝো। আমি সবসময় ক্লাসের পরে পরীক্ষা নিয়ে একটা নির্দিষ্ট টাইমে আমি আমার ক্লাসের ভিডিওটা নিজে দেখি এবং আমার সাথে নাইম আছে, তোমাদের নাইম ভাইয়া, তোমাদের দেখবা গ্রুপের অ্যাডমিনও, তোমাদের নাইম ভাইয়ের পরিচয়। নাইম আর আমি একটা খুব জলদি একটা কোর্স নিয়ে আসছি, এটা মেডিকেল ফিজিক্সের উপরে, ভালো করে আগেই বলে দিলাম, একটা খুব ফ্যান্টাস্টিক কোর্স আসছে। 2টা কোর্সে আমার থাকবে, একটা এটা আর একটা হচ্ছে মেডিকেল ফিজিক্সের উপরে, ঠিক আছে, মেডিকেল ফিজিক্সের উপরে। এটা খুবই দরকার, কারণ প্র্যাকটিক্যালি ভাবে দেখেছি যারা মেডিকেল ফিজিক্সের জন্য পড়ায় খালি ভাই বই দাগায়, এই বই দাগাও দাগাও দাগাও, মেডিকেলে 20টাতে ভাই 15টাও পারে না, 10টাও পারে না। এই জায়গাটা আমার খুবই মনের দুঃখ থেকে আমি আর নাইম সিদ্ধান্ত নিয়েছি। সে বুয়েটে 51তম হয়েছিল, আইইউটিতে ফার্স্ট হয়েছিল, পরে রাজশাহী মেডিকেল কলেজে। ওর গল্পটা ওকে রেখেই বলবো, ঠিক আছে। ওরকম ছেলে, মানে বাবা মার প্রতি এরকম ভক্তিওয়ালা ছেলে তোমরা খুব কমই পাবা। তো এই যে মেডিকেল ফিজিক্স নিয়ে একটা কোর্স আলাদা থাকবে, এটা খুব অল্প টাকার অল্প দিনে একটা কোর্স থাকবে। এটা করলে আমার বিশ্বাস মেডিকেলে তোমাদের ভালো হয়ে যাবে। যারা মেডিকেল প্রিপারেশন ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন তোমাদের থাকবে না। এবার আসি এই স্টাইলে, মানে আমি এমন করেই প্রশ্নটা করি যেন তোমরা ভুল করো, মানে কনফিউশনের জায়গায় কোশ্চেন করি। যার বেসিক ক্লিয়ার সে উত্তর দিতে পারবে, যার বেসিক ক্লিয়ার না তার উত্তর ঠিক হবে না। উত্তর যদি ঠিক না হয়, আমি যখন সলভ দিব তোমার জিনিসটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। তাই তুমি যতই কাজ করো, যদি 2টা কাজ তুমি করো, 3টা কাজ, আমি 3টা কাজ বলি, ভালো করে বোঝো। এই 3টা কাজ করলে তোমার ফলাফল 100% আসবে। 3টা কাজ, কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ করলে ফলাফল অবশ্যই আসবে। একটা কি, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে এবং সলভ নিতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি যদি রেগুলার ক্লাস এবং এক্সাম দাও, তুমি যখন রেগুলার ক্লাস এবং এক্সাম দিবা, পার্টিসিপেট করবা এবং সলভটা করবা, তুমি অটোমেটিক একটা জিনিস চিন্তা করো, একটা ক্লাসের যদি 8 থেকে 10টা লেকচার হয়, আমি যদি 80টা ইউনিক কোশ্চেন করি, ভালো করে বোঝো, 80টা ইউনিক কোশ্চেন করি, এটার যদি সলভ তুমি পাও, ইউনিক কোশ্চেন, কপি পেস্ট করা কোশ্চেন না, তোমার আর বাদ থাকে কি ভাই? আর বাদ থাকে কি? আমাকে সোজা করে বলো তো, আর বাদ থাকে কি? আর কি জিনিস বাদ থাকে তোমার? আর কিছু আসলে বাদ থাকাও পসিবল না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসলে কিছু বাদ থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, জুমে এফবি লাইভ ক্লাসের সাথে জুমে তোমাদের জন্য আলাদা গাইডলাইন সেশন নিব, কিন্তু পুরোপুরি ক্লাসটা জুমে নিব না, কারণ ওখানে মেনটেনেন্সে অনেক অসুবিধা হয়, ঠিক আছে। গ্রুপে থাকলে সুবিধা, জুমে হলে মেনটেনেন্সে কিছু অসুবিধা। তোমাদের যদি ব্যাপক পার্টিসিপেশন থাকে তাহলে নতুন কোনো অ্যাপে নিতে পারি, ঠিক আছে, ডেভেলপ করে নতুন কোনো অ্যাপে নিতে পারি, সেটা পরের বিষয়। আপাতত বিষয় হচ্ছে কোশ্চেনে পার্টিসিপেশন থাকতে হবে, মানে পার্টিসিপেট যখন তোমরা একটা কোশ্চেনে করবা তখনই না তোমরা শিখতে পারবা সেটা। আচ্ছা, এবার তোমাদের কিছু কমন কোশ্চেন যেটা আমাকে তোমরা অলরেডি করেছো, আমি একটু উত্তর দিয়ে দিই। কমন প্রথম কোশ্চেন হচ্ছে, ভাইয়ারা আপুরা ফিজিক্সের জন্য ভাইয়া কোন বই পড়বো, কোন বই পড়বো? তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন, ফিজিক্সের জন্য কোন বই পড়বো? এই প্রশ্নটার উত্তর প্রত্যেকটা ব্যাচের জন্য আমি দেই ভাইয়া। দেখো, আমার রুচি তোমার রুচি অবশ্যই আলাদা। আমার যেটাকে ভালো লাগবে তোমার ভালো নাও লাগতে পারে, তোমার যেটাকে ভালো লাগছে আমার ভালো নাও লাগতে পারে। তো এখন বাজারে তো মোটামুটি 13টা রাইটারের বই আছে, ভালো করে বোঝো, 13টা রাইটারের বই আছে বাজারে। এবং কোনোদিনই সচরাচর কোন টিচার কোন রাইটারের বই থেকে কোশ্চেন করবে অযথা বলে তোমাদেরকে আমি বিভ্রান্ত করব না, কারণ কোনোদিনই কোনো রাইটারের বই থেকে হুবহু কোশ্চেন এই 2015 সালের পর থেকে আসে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো
আগে আসছি, আগে, এখন আসে নাই। সুতরাং আমি তোমাদেরকে স্পেসিফিকলি কোনো বইয়ের নাম বলবো না, কিন্তু আমার কাছে 13টা বই আমি দেখছি। আমি তোমাদেরকে একটা ওয়ে বলবো, খুব ভালো ওয়ে। যখন লকডাউন থাকবে না, বা এখন যদি লকডাউন না থাকে, তোমরা দোকানে যাবা, ঠিক আছে? তোমরা দোকানে তোমরা কি করবা দেখো, তোমরা দোকানে গিয়ে মামার কাছে বলবা মামা সবগুলা ফিজিক্সের বই দেন। তাহলে তোমরা 13টা রাইটারের ফিজিক্সের বই নিবা, বিষয়টা বোঝো। 13টা রাইটারের ফিজিক্সের বই নিবা, নিয়ে তোমরা খুলবা, পৃষ্ঠা উল্টাবা, পৃষ্ঠা উল্টিয়ে দেখবা কোন বইটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, ভালো করে বোঝো। কোন বইটা দেখলে তোমার পড়তে ইচ্ছা হচ্ছে, তুমি ওই বইটা কিনে নিবা। তারপরে যদি তোমার মনে হয় না আমি এটার সাথে এই বইটা কিনি, কোনোদিন বই কিনে মানুষ ফকির হয় না, এই জিনিসটা মনে রাখবা। বিদ্যা কিনে, বই কিনে, পড়াশোনায় ব্যয় করে কোনোদিন মানুষ ফকির হয় না। মানুষের অনেকদিন লাভ হয় কিন্তু ক্ষতি হয় না। তাই কি করবা, তোমরা 13টা রাইটারের বই দেখবা, ভালো করে বলি দেখবা, তোমার যেটা ভালো লাগে সেটা নিবা। তোমার যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে। কারণ প্রত্যেকটা বই নিয়ে একটা কথা বলি, বাংলা প্রত্যেকটা বইয়ে কোনো বইয়ে কোনো জিনিস ভালো আছে, কোনো যে বইয়ে কোনো জিনিস খারাপ আছে, আবার প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু ভুল আছে, এটা সত্য কথা। এটা ধীরে ধীরে এডিশনে ঠিক হয়। তো তুমি যে কোনো একটা বই তোমার লাগবেই, একটা বই তুমি কমপ্লিটলি ফলো করবা, তোমার ভালো হয়ে যাবে। মেন কথা হচ্ছে যে কোনো বইটার সাথে তোমরা বেসিকটা ফলো করবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। বেসিক ক্লিয়ার করবা, বেসিক কনসেপ্ট। বেসিক কি জিনিস ভাইয়া, এটাই তো তোমরা অনেকে বোঝো না। বেসিক মানে যেটা ক্লিয়ার থাকলে তোমার মনে হয় এখান থেকে যা কোশ্চেন দেখ আমি তাই পারবো, এটাই বেসিক। তোমার বই ঘাটতে হোক, ডাজেন্ট ম্যাটার। তোমার বই ঘাটতে হোক, ইন্টারনেট ঘাটতে হয়, এটা ম্যাটার করে না। তুমি ঘেটে একটা কোশ্চেনের অ্যান্সার সলভ করো, দ্যাট ইজ কল্ড বেসিক। তুমি যদি কোনো জিনিস ঘেটে নিজে নিজে উত্তর সলভ করতে পারো, এটাই হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আবার কিছু প্রশ্ন করো, তোমাদের একটু প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ ভাইয়ারা প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো। রেকর্ডেড কোন অ্যাঙ্গেলে লাগতেছে? 13টা বই একসাথে জীবনে দিবে না দোকানদার। এই 13টা বই দিবে না মানে? রাজশাহীতে চলে আসো, দেখি কোন দোকানদার দেয় না 13টা বই। তুমি তো বই নিয়ে বাড়িতে যাবা না, তুমি ওখানে দাঁড়ায় থেকে দেখবা, কেন দিবে না? অবশ্যই দিবে, তুমি টেনশনই করো না। আমি দেখছি তো, আমার কাছে বায়োলজি বই ছিল না, তা আমাদের বায়োলজি পরীক্ষার আগে 12 দিন ছুটি ছিল, তো দোকানে গিয়ে বললাম আমার 13টা বই দেন। দেখে সবচেয়ে চিকন যে বইটা, এটা পড়া কম লাগবে, ওটাই নিয়ে আসলাম, তো ওখান থেকে তো পাইছি সব। বিষয় হচ্ছে এরকম। আচ্ছা, এই তোমাদের কি সমস্যা, তোমাদের কি ধরনের আকাঙ্ক্ষা প্রবলেম আছে, একটু আমাকে তাড়াতাড়ি জানায় দাও। ভাই আপনি এখন কোথায়? এই কাকে জিজ্ঞেস করছে আমি কোথায়? আমি এখন রাজশাহীতে, ঠিক আছে, আমার বাসা রাজশাহীতে। বইয়ের যেহেতু অনলাইনে চলতেছে, আর ইনশাল্লাহ আমরা অনলাইনে বার হয়ে যাবো, এটাই মনে হইতেছে দেশের অবস্থা দেখে। আর বেশি দিন নাই, ফাইনাল ইয়ারে সামান্য একটা পরীক্ষা, আর সামান্য কিছু টাইম আছে। আমার কোর্সটা অবশ্যই একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার জন্য, এবং ইনশাল্লাহ দুইটা জিনিসই খুব ভালো করে কভার করবে। কবে থেকে স্টার্ট হবে? ঈদের পর থেকে স্টার্ট হবে। এখন আমার থার্মোডাইনামিক্স কোর্সটা চলছে। আমি সোজা কথা বলি, আমি একসাথে অনেকগুলো কোর্স চালাবো না, ঠিক আছে? আমার থার্মোডাইনামিক্স কোর্সটা শেষ হলেই এই কোর্সটা শুরু হবে। থার্মোডাইনামিক্স কোর্সটা আমি সর্বোচ্চ দিয়ে করাচ্ছি, সবগুলো একইভাবে করাবো, এবং একসাথে আমার দুইটা কোর্স চলবে। ভালো করে বলি, একটা হচ্ছে মাস্টার প্রোগ্রাম, সেটা মাস্টার প্রোগ্রামটা তোমাদের একসাথে রাখবো না পার্ট ওয়াইজ রাখবো, এটা সিদ্ধান্ত তোমরাই দিবা। পার্ট ওয়াইজ অবশ্যই থাকবে, একসাথে থাকবে কিনা, ঠিক আছে? একসাথে এবং পার্ট ওয়াইজ এই দুইটা স্টাইলে একসাথে হবে কিনা মাস্টার প্রোগ্রামটা, এটা তোমরা সিদ্ধান্ত দিবা, ঠিক আছে? যদি একসাথে হয় একটু প্রাইস কম হবে, ঠিক আছে? প্রাইসটা কম হবে, এটাতে একটু বেশি হবে, এইটাই পার্থক্য। বাকি আমি একই এফোর্ট দিব, একইভাবেই পড়াবো, নো প্রবলেম। এর সাথে আমার আরেকটা প্রোগ্রাম থাকবে, সেটা আমি এবং নাইম যৌথভাবে নিব, ঠিক আছে? রাতুল এবং নাইম আমরা দুজন একসাথে নিব। সেটা হচ্ছে মেডিকেল ফিজিক্সের জন্য। এটা না, কিন্তু আমরা মেডিকেল ফিজিক্সের কোর্সটা কমপ্লিট কোর্স, এটা খুবই ছোট একটা কোর্স, এটাতে বেশি টাইম লাগবে না। এটাতে আমরা বেসিক সহ মেডিকেল ফিজিক্স কভার করে দিব, ঠিক আছে? এবং এটা অ্যারাউন্ড 40 ক্লাসে শেষ হয়ে যাবে, এটাতে বেশি টাইম লাগবে না। এই মেডিকেল ফিজিক্স 40 ক্লাসে শেষ হয়ে যাবে। এটা কোর্স ফিও তুলনামূলক কম থাকবে, এবং এটা 40 ক্লাসে শেষ হয়ে যাবে। এটা আমি বলবো মেডিকেলের জন্য বেস্ট কোর্স হবে, 100% গ্যারান্টিড। কারণ আমরা দুইজন ইচ্ছা করেই নিয়েছি, কারণ মেডিকেলে ব্যাপকভাবে ফিজিক্স নিয়ে মেডিকেলের অবস্থা ব্যাপকভাবে খারাপ, ঠিক আছে? এই জিনিসটা খুব খুব
ডেঞ্জারাস। আর আমি অফলাইনে পড়াই কিনা এটা জানতে চাইছো ভাইয়ারা। এখন তো রাজশাহীতে করোনা অবস্থা কতটা খারাপ তোমরা জানো। যদি করোনা অবস্থা রাজশাহীতে ভালো হয়ে যায়, তোমরা যারা অনলাইনে আছো তোমরা অগ্রাধিকারের ভিত্তিতে, আমার সিট থাকা সাপেক্ষে, আমার বাসা রাজশাহীতে একবারে শহরের মাঝখানে, তো যদি সিট থাকে আমি অফলাইনে তোমাদেরকে ব্যবস্থা করে দিব যারা রাজশাহীতে আছো। কিন্তু আমার এই কোর্সটা পুরোপুরি অনলাইনে শেষ হবে, ঠিক আছে? এটা অনলাইনে শেষ হবে এবং যারা এখানে পড়বা তাদেরকে আমি একটা ক্যাশব্যাকও করে দিব অফলাইনে পড়লে। রাজশাহীতে আমাকে তোমরা অফলাইনে পাবা, ঠিক আছে? এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, রাজশাহীতে তোমরা আমাকে অফলাইনে পাবা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের আরেক কিছু কোশ্চেন নেই এখানে। মমতাজ রহমান ভাইয়া বলছো, ভাইয়া আমার এসএসসিতে কম পয়েন্ট আছে, এখন ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য কি করব, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাইয়া তোমার এসএসসিতে কত পয়েন্ট আছে এটা জানা খুব দরকার। তো আমি সেই হিসাবে একটু বলে দিই ভাইয়ারা, এসএসসির পয়েন্ট এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি কোন ব্যাচ ভাইয়া সেটা তো আমি বুঝতে পারতেছি না। যদি তুমি 21 ব্যাচ হও, এসএসসিতে তোমার পয়েন্ট ভালো করে বোঝো, পয়েন্ট যদি 5-এর থেকে কম হয়, গোল্ডেন দরকার নাই, তোমার জিপিএ, এই জিপিএ যদি 5 হয়, ভালো করে খেয়াল করো, 5-এর থেকে কম হয়, লেস দেন 5 যদি তোমার জিপিএ হয়, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, মেডিকেল প্রিপারেশন তোমার জন্য না নেওয়াটা বেটার। মেডিকেল না নেওয়া বেটার, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ এখন মেডিকেলে ওই জিপিএ কে গুণ করে 200-তে কনভার্ট করাতে, জিপিএ খারাপ থাকলে মেডিকেলে চান্স পাওয়া সত্যি অনেক কষ্টের, ঠিক আছে? অনেক বেশি পরিশ্রম করা লাগবে। আমি বলছি না যে পসিবল না, কিন্তু সত্যি খুবই কষ্টকর। আমি যদি থাকতাম আমি পারতাম না, এইটুকুটা আমি বলতে পারি। আমার থেকে যারা মেধাবী তারা পারবে, আমার মেধাতে এইটাতে কুলাইতো না, তাই 5 হলে আমি তোমাকে মেডিকেলের জন্য মানা করব। আর ইউনিভার্সিটি প্রিপারেশন তুমি অবশ্যই নিতে পারো, সেটা খুবই সহজ। তুমি যেটা করবা, তোমাদের এইচএসসি হোক বা না হোক, ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা, সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো বিষয় নাই। তো তুমি যেটা করবা, তুমি যেইটুকুটা পড়বা প্রথমে বেসিক ক্লিয়ার করবা, ঠিক আছে? দিয়ে বাকিটা সবার জন্য ক্লিয়ার যে করবা কেমন করে বুঝবা। দেখো, আমি পড়াশোনার জন্য তোমাদের পড়াশোনার স্টাইলটা আমি বলে দিই, আমি 2টা ওয়েতে ভাগ করেছি, ভালো করে খেয়াল করো। একটা ওয়ে হচ্ছে মেডিকেল, ভার্সিটি এবং এইচএসসি, এই 3টার জন্য। আর ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এইচএসসি এবং প্রযুক্তি, এই পার্টটার জন্য। ভালো করে খেয়াল করো। তো মেডিকেল, ভার্সিটি, এইচএসসি আর ইঞ্জিনিয়ারিং, এই 2টার পার্থক্য একটু আসলেই পার্থক্য আছে। এবং এটাও সত্য, এই 2টার মধ্যে একটা কমন ইন্টারসেক্টিং পয়েন্ট আছে। মানে তোমরা দেখবা এরকম একটা ইন্টারসেক্টিং জায়গা আছে যারা বোধ জায়গায় চান্স পায়, যেমন আমরা চান্স পাইছিলাম, আমাদের অনেক বন্ধু বান্ধবী চান্স পাইছে, ঠিক আছে? তো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। এই ইন্টারসেক্টিং পয়েন্টে কারা থাকবে? যাদের বেসিক খুব ক্লিয়ার। এক কথায় বলবো, যাদের বেসিক খুব ক্লিয়ার, তারা মোটেও 2টা কোচিং করে না। আমি ভালো করে বলি, তারা মোটেও 2টা কোচিং করে না, তাদের বেসিক খুব ক্লিয়ার, সেই জন্য তারা 2 জায়গায় চান্স পায়, ঠিক আছে? অনেকেই ডিএমসি বুয়েটে একসাথে চান্স পায়, অস্বাভাবিক কিছু না। আমার অনেক বন্ধু একসাথে সলিমুল্লাহ এবং বুয়েটেও চান্স পায়, এটাতে অস্বাভাবিক কিছু নাই। তো তোমরা এই 2টা আলাদা আলাদা ট্যাকটিসে প্রিপারেশন নিবা। এবং আমি ফিজিক্সের জন্য প্রথম কথাটা বলি ভাইয়ারা, ফিজিক্সের জন্য পড়বা কি করে। দেখো, প্রথম কথা, কোন বই কেমন করে পড়বা এটা তো বলে দিলাম। এবার প্রত্যেকটা অধ্যায় আগে পড়বা, আগে বেসিক ক্লিয়ার করবা। যদি নিজে পড়ো, যে কোনো একটা বই পড়ে বুঝবা, নাহলে আমার ক্লাস অনুযায়ী বেসিকটা ক্লিয়ার করবা। ইউটিউবে দেখবা কি করে আমি পড়াই, বেসিকটা ক্লিয়ার করে তোমার এই 2টা স্টেপ কমপ্লিট করতে হবে, আর কিচ্ছু লাগবে না, তোমার চান্স নিশ্চিত। ভালো করে বলি, আবার বলতেছি, তোমার চান্স নিশ্চিত। তোমাকে এই 2টা কাজ করা লাগবে। এখানে দেখছি অনেকে প্রশ্ন করেছো, আমি না হলেও তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তোমরা বিচলিত হয়ো না। পড়ার স্টাইল, প্রথমে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে টাইপ ভিত্তিক ম্যাথ করা লাগবে, ঠিক আছে? টাইপ ভিত্তিক ম্যাথ করা লাগবে। ফিজিক্সের জন্য আমি বলবো তুমি সবার আগে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কভার করবা। এটা কেন বললাম জানো? 2017 সালে, মানে আমি তো 2016 সালের ব্যাচ, 2017 সালের উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ছিল, ওই কোশ্চেন ব্যাংকের ফিজিক্সের মোস্ট অফ দ্য পার্ট আমিই করেছিলাম, ঠিক আছে? উজ্জ্বল ভাইয়ের সাহায্যে, উজ্জ্বল ভাই আমাকে দিয়েছিল কাজটি। আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমি 2017 সালে
উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আছে, আমি ভালো করে বলি দেখো, ভার্সিটি যেই কোশ্চেন ব্যাংকটা আছে 17 সালে আবার মোটা ছিল, এখন আবার দেখছি একটু চিকন করে ফেলেছে। 17 সালের বইটা আসলে অনেক ভালো ছিল। 17 সালের বইয়ের ফিজিক্স পার্টটা মোস্ট অফ দ্য আমার লেখা, তারপরে চেকিংয়ে কিছু টাইপিং মিস্টেক আছে। ওই বইয়ের ফিজিক্স পার্টটা মোস্ট অফ দ্য টাইপ ওয়াইজ ভাগ করা আছে অঙ্কগুলো, খেয়াল করবা তোমরা, খেয়াল করে 2017 সালের ফিজিক্স পার্ট ভার্সিটি অ্যাডমিশন ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ফিজিক্স পার্ট সবুজ রঙের, ঠিক আছে, এরকম একটু মোটা সোটা সবুজ রঙের। ওই বইটা থেকে তুমি সবার আগে টাইপ ওয়াইজ অঙ্ক করবা, ভালো করে বোঝো। ওই বইটা থেকে তুমি টাইপ ওয়াইজ অঙ্ক করবা। টাইপ ওয়াইজ অঙ্ক করার পরে ওটার পরে তুমি মেডিকেল এর কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলবা, ভেরি ইজি, কারণ মেডিকেলে বর্ণনামূলক কোশ্চেন থাকে, তোমার বেসিকটা একটু সুবিধা হবে, মানে একটু ওই জায়গাগুলো তুমি ধরতে পারবা। এই দুইটার পরে তুমি বসে থাকবা না, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা। তুমি যদি এই তিনটা জিনিস সলভ করতে পারো সলিউশন না দেখে, ভালো করে বোঝো তোমার বেসিক ঠিক আছে নাকি এটা বোঝার উপায় এটা। তুমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন না দেখে সলভ করতে পারো 80% অঙ্ক, তার মানে তোমার বেসিক ডেভেলপ হয়ে গেছে, এটা হচ্ছে বোঝার উপায়। তুমি এই তিনটা জিনিস সলভ করবা, ঠিক আছে। তার সাথে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। অনেকে বলবা ভাইয়া এটাকে কেন পরে লিখেছেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ফিজিক্স সাবজেক্টের জন্য বলতেছি ভাইয়ারা, ফিজিক্স সাবজেক্টের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, ফিজিক্সের বোর্ড কোশ্চেন কম্পারেটিভলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের থেকে কঠিন হয়। ফিজিক্সের বোর্ড কোশ্চেন সব কটা কোশ্চেন হয় না, কিন্তু যখন তুমি পুরাটা করতে যাবা বোর্ড কোশ্চেন কম্পারেটিভলি এই কোশ্চেনগুলা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে কঠিন হয়। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো? বেসিক ক্লিয়ার করে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং মেডিকেল কোশ্চেন ব্যাংক শেষ করবা, লাভ মেরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে চলে যাবা, সেখান থেকে তুমি বোর্ড কোশ্চেনে চলে আসবা, ঠিক আছে। এটা খুব ভালো কথা, খুব ভালো করে এই জিনিসটা শুনে রাখো। আচ্ছা, তারপরে এখানে একজন বলেছে ভাই কিভাবে বুঝবো আমার প্রিপারেশনটা ঠিক দিকে যাচ্ছে, টার্গেট ইঞ্জিনিয়ারিং। এক বাক্যে উত্তর ভাইয়া, এক বাক্যে উত্তর তোমার জন্য। তুমি যদি এই তিনটা জিনিস সলভ করতে পারো, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোশ্চেন ব্যাংক, তার মানে তোমার প্রিপারেশন ঠিক দিকে যাচ্ছে। এক কথায় উত্তর দিয়ে দিলাম। তুমি যদি নিজে নিজে পারো সলিউশন না দেখে, এক কথায় উত্তর, তুমি যদি এটা পারো তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা ভাই আমি 21 ব্যাচ, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 270 হয় না। আচ্ছা 270 হয় না, কত হয় এটা বিষয়, যদি সামান্য কম হয় 21 ব্যাচে এইচএসসি পরীক্ষা হলে এটা কোনো সমস্যাই না, পরীক্ষা না হলেও আশা করা যায় সমস্যা হবে না, কারণ এবার 270 দিয়ে বুয়েট চেয়েছিল 24,000 জনকে পরীক্ষা দিতে, কিন্তু বুয়েটের সিলেকশনে 18,000 জন আসছে, মানে সামনে বার আশা করা যাচ্ছে পরীক্ষা যদি নাও হয় 270কে কাট অফ মার্ক বুয়েট করবে না, ঠিক আছে, আমার ধারণা থেকে বলতেছি। ভাইয়া আমি বুয়েটে পড়তে চাই, বাট আমার এসএসসিতে 4 সাবজেক্ট হায়ার ম্যাথ ছিল, এখানে এ পাইছি, এইচএসসিতে 4 সাবজেক্ট হায়ার ম্যাথ, আমি কি বুয়েটে এক্সাম দিতে পারবো? ভাইয়া তোমার যদি এইচএসসি পরীক্ষা হয়, তাহলে তুমি যদি এইচএসসিতে ভালো করো বুয়েটে চান্স পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক, কিন্তু যদি তোমার এইচএসসি না হয়, গতবারের সিস্টেম অনুযায়ী যদি তোমার জেনারেল ম্যাথে মার্ক ভালো থাকে, ভালো করে খেয়াল করো, জেনারেল ম্যাথে যদি তোমার মার্ক ভালো থাকে তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা, কিন্তু জেনারেল ম্যাথে যদি খারাপ থাকে তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না। আচ্ছা আর কি, ঠিক আছে, অনেকের বললাম। এবার একটা কথা বলি, এবার আমি আমার নিজের একটু কথা বলি, ঠিক আছে। এখানে যেহেতু টার্গেট নিয়ে আমি কথা বলবো, এই জিনিসটা অনেকেই তোমাদেরকে বলে না। দেখো তাহলে টার্গেটে আমি মেডিকেল ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং প্রযুক্তি, এগুলো তো জানাশোনা টার্গেট, তার সাথে একটু তোমাদেরকে মাথায় দিয়ে দিই ভাইয়ারা, ছেলেরা এবং মেয়েরা যারা শারীরিকভাবে ফিট, তুলনামূলক ফিট, তোমাদের জন্য একটা খুব ভালো অপশান হচ্ছে তোমরা আইএসএসবি দিতে পারো, ঠিক আছে। এটা এইচএসসি পরীক্ষার আগ দিয়ে একটা হয়, পর দিয়ে একটা হয়। তোমরা আইএসএসবি পরীক্ষা দিয়ে ডাইরেক্ট লেফটেন্যান্ট পদে আর্মিতে যোগ দিতে পারো, খুব ভালো একটা অপরচুনিটি, ঠিক আছে। এটাতে চেষ্টা করে দেখতে পারো, আমার অনেক বন্ধুরা আর্মিতে আছে, এটাও খুব ভালো একটা সুবিধা। আমরা কিন্তু এখনো পাশ করে বাড়াইতে পারিনি বুয়েট থেকে, তারা অলরেডি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়ে গেছে। সো এটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিও, আমি তোমাদের দৃষ্টিতে এই জিনিসটা আনলাম। এটাও অবশ্যই একটা খুব ভালো এবং সুন্দর একটি স্কোপ, তাই তোমরা আইএসএসবি দিয়ে
লেফটেন্যান্ট পদে আর্মিতে যোগদানের এই বিষয়টাও একটু সার্কুলারটা পড়ে দেখবা। আলাদা কোনো যোগ্যতা এটাতে লাগে না, তোমার আইকিউ লাগে, ঠিক আছে। আইএসএসবির জন্য তোমার কি লাগে, গ্রিন কার্ড পাইতে তোমার আইকিউ লাগে এবং ফিটনেস লাগে। এই দুইটা জিনিস হলে ইনশাল্লাহ তোমার হয়ে যায়, কিন্তু কার হয় কেউ বলতে পারে না, ঠিক আছে। কেন হয় সেটাও বলতে পারে না। তার সাথে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, এই জিনিসটাও তোমরা মাথায় রাখতে পারো, ঠিক আছে। আলাদা কোনো প্রিপারেশন আমি নিতে বলবো না, তোমরা মাথায় রাখতে পারো। এটাও খুব ভালো একটা জায়গা, ঢাকা ভার্সিটির আইবিএ। এটাতে পড়তে পারলেও লাইফটা অনেক ভালো থাকে। তো এটাতে পড়তে গেলে যেটা লাগে সবচেয়ে বেশি, ম্যাথ, অ্যানালাইটিক্যাল পাওয়ার এবং ইংলিশ। তাহলে আইবি এর জন্য তোমার কি লাগে দেখো, খেয়াল করো। আইবি এর জন্য ম্যাথ এবং ইংলিশ এই দুইটা খুব ভালো হওয়া লাগে, তাইলেই আইবিতে চান্স পাওয়া যায়। আচ্ছা, তারপরে যেটা ইন জেনারেল মোস্ট অফ দ্য পিপুলের সবচেয়ে বেশি কাজে দিবে ভাই, বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। সচরাচর আমাকে যদি কেউ বলে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আবার আমি বাউয়ে চান্স পেয়েছি, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার তেমন একটা ইচ্ছা নাই, আমার ভালো হলেই হবে, আমার বিসিএস ক্যাডার হলেই হবে, আমার স্বপ্ন আমি ম্যাজিস্ট্রেট হব, আমি বিসিএস দিব, আমি পুলিশ হব, আমি এএসপি হব, আমি এসপি হব, মানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় জায়গায় সবচেয়ে সম্মানালা পদগুলোতে যদি তুমি যাইতে চাও, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি খুব ভালো একটা অপশন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথম কথা হচ্ছে দেখো, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা তোমাদেরকে বলা মানে কিছু কারণ আছে, এটা তোমরা অনেকেই গুরুত্ব দাও না। তো বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধরো আমি যদি একটা রিসার্চ করতে যাই, আমার ফান্ডিং পেতে যতই না কষ্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি তুমি যদি এগ্রিকালচার সেক্টরে কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে চাও, ফান্ডিং পেতে তোমার কোনো দিন সমস্যা হবে না। তোমার রিসার্চ করা থাউজেন্ডস অফ স্কোপ, লক্ষাধিক সুযোগ তুমি পাবা যদি তুমি বাউয়ে পড়ো, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বিসিএসে কৃষির একটা আলাদা কৌটা থাকে, ঠিক আছে। কৃষির একটা আলাদা কৌটা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই আমি এই জায়গাটাকে ফোকাস দিব। এর জন্য আলাদা কিছুই তোমার লাগবে না। এর জন্য কি লাগবে, খুব ভালো ফিজিক্সের প্রিপারেশন লাগবে, কেমিস্ট্রির প্রিপারেশন লাগবে, ম্যাথের প্রিপারেশনটা লাগবে। এই তিনটা দিয়েই 100% তোমার চান্স হয়ে যায়, ঠিক আছে। খুব ভালো সাবজেক্টে চান্স হয়, আমারও হয়েছিল। তার সাথে বায়োলজি লাগবে, এবং বাউয়ের বায়োলজির একটা সহজ টেকনিক বলে দিই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক পড়লেই অনেকখানি হয়ে যায়। এই ছোট্ট প্রিপারেশন দিয়ে তোমার বাউয়ের প্রিপারেশনটা নিতেও আমি তোমাদেরকে ইনকারেজ করি, কারণ এটাও অনেকখানি হেল্পফুল, ঠিক আছে। এবং এখানে যে আমার এক ছাত্র, সে আমার খুব কাছের ছাত্র, ওয়াইশ কুর্নি, ও কিন্তু বাউয়ে পড়ে এবং সে আরো ভালো বলতে পারবে, ঠিক আছে। তোমাদের গ্রুপের আরএ ফিজিক্স গ্রুপের মডারেটর। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখন পর্যন্ত আসলে শেয়ার করি নাই, তো 16 সালের ব্যাচ, আমার এইচএসসি 16, এখন বুয়েটে ফাইনাল ইয়ারে আছি। তো এখন পর্যন্ত যাদেরকেই পড়িয়েছি, ঠিক আছে, এখন পর্যন্ত যাদেরকেই পড়িয়েছি আমি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই চান্স পেয়েছে কোথাও না কোথাও। এখন পর্যন্ত আমি পড়াইছি, চান্স পাইনি একজনের নাম আমি বলতে পারি, নাম বলবো না, মানে আমার এক ছাত্রকে আমি ফিজিক্স পড়াই নাই, ওদের কয়জনকে আমি একসাথে আইসিটি পড়াইতাম, ঠিক আছে। রাজশাহীতে ওরা আমার বাসায় এসে আইসিটি পড়ে যেত, খুব কাছের আমার স্কুলের এক ছোট ভাই। তো দোয়া করো সে যেন ডেন্টালে চান্স পেয়ে যায় এই বছর, ডেন্টালের পরীক্ষাটা বাদ আছে, ওকে অনেকবার আমি বলেছি, কিন্তু সে ছাড়া এখন পর্যন্ত সবাই চান্স পাইছে। আমার প্রত্যেকটা, সেও যদি চেষ্টা করে অবশ্যই চান্স পাবে, ঠিক আছে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যতজনকে পড়াইছি প্রত্যেকে চান্স পাইছে, এই রেকর্ডটা আমার আছে, ঠিক আছে। কারণ আমি একটু যেইটুকুটা করি একটু ভালোভাবেই করার চেষ্টা করি। তো তোমাদেরকে এই পড়ানোর স্টাইলটা তো বললাম, ঠিক আছে। এখন তোমাদের আরও কিছু প্রশ্ন আমি একটু নিয়ে নিই, তাড়াতাড়ি প্রশ্ন বলো। বা আমাদের সাথে দেখছি তোমাদের ফারহান ভাইয়াও যুক্ত হয়েছে, সেও একজন মারাত্মক লেভেলের মানুষ, ঠিক আছে। আমার ছোট ভাই কিন্তু খুব ভালো মানুষ, মাঝে মধ্যে ওর সাথে আমার কথা হয়। আচ্ছা, তোমাদের আর কি কি সমস্যা তাড়াতাড়ি বলো। ভাইয়া ফিজিক্স কিভাবে একটা চ্যাপ্টার পড়া উচিত, মেডিকেল টার্গেট প্লিজ বলেন। বাহ, ফ্যান্টাস্টিক। ফিজিক্স মেডিকেল চ্যাপ্টার হলে পড়া খুব সহজ। আমি যদি মেডিকেল প্রিপারেশনের জন্য বলি, নিজের ব্যক্তিগত কথার জন্য যদি বলি, 10 ঘন্টায় মেডিকেল প্রিপারেশন খুব ভালো হয়ে যায়। এবং তোমার এই কথাটার উত্তর যদি আমি দেই, দেখো ভালো করে খেয়াল করো, বুয়েটে ইন জেনারেল 200 মার্কের ফিজিক্স থাকে, আর মেডিকেলে 20 মার্কের ফিজিক্স থাকে। আমি কখনোই বলবো না যে 200-তে 200 পাওয়া অসম্ভব, বাট আসলে অনেক কঠিন, ঠিক আছে। আমি মানে অ্যাকচুয়ালি অনেক কঠিন, কারণ বুয়েটের এই 200 মার্কের কোশ্চেন কিন্তু বুয়েটের টিচাররা নিজেরা করে,
এবং তারা এমন করেই কোশ্চেন সেট করে যে সচরাচর 200 থেকে 200 কেউ পাইছে বলে আমার জানা নাই, পাইতেও পারে, ঠিক আছে, বাট আমার জানা মনে হয় 200-তে 200 পাই নাই। আমি যদি আমার নিজের কথাই বলি, আমি ফিজিক্সে 200-তে 200 পাই নাই ভর্তি পরীক্ষায়। আমার বইয়ের ভর্তি পরীক্ষায় প্লেস ছিল 32। আমি একটা খুব সহজ অঙ্ক ভুল করছিলাম, 190 হয়তো আমি পেতে পারি, তাও শিওর বলতে পারবো না, কারণ টিচাররা আরও অনেক কড়াভাবে খাতা দেখে। আমার ধারণা আমি হয়তো 190 পাইছি। আমি যে অঙ্কটা ভুল করছিলাম ওটা যদি বলি ভাইয়া, তাহলে মান সম্মান কিছু থাকবে না। তো আমার অনেক ছাত্র যারা আমার অ্যাডমিশনের ক্লাস করছে তারা জানে আমি কোন অঙ্ক ভুল করছিলাম। আমি যে অঙ্কটা ভুল করেছিলাম ভাইয়ারা, সেই অঙ্কটা ছিল চুম্বকের। তাহলে তোমরা খুব সহজেই হয়তো ধরে নিতে পারবা 16 সালের বুয়েট অ্যাডমিশনের কোশ্চেনে দেখবা চুম্বকের কোশ্চেন কোনটা আছে, দেখে কিন্তু আমাকে নিয়ে মজা করো না, ঠিক আছে ভাইয়া, আমি সেটা ভুল করেছিলাম। তো এতটুকু বলতে পারি, আমি এই অঙ্ক, যেই আমি অঙ্কটা ভুল করেছিলাম, যেই ব্যাচে পড়িয়েছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড এবং অভ্যন্তরীণ ম্যাগনেটিক ফিল্ডের জীবনে তারা কেউ এই অঙ্ক ভুল করবে না আসলে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটাতে আমার কনসেপ্টে একটু সমস্যা ছিল বলে আমি ভুল করছিলাম। কনসেপ্ট ঠিক থাকলে আমি জীবনে এই অঙ্ক ভুল করতাম না। আমি কতবার যে মডেল টেস্টে এই অঙ্ক করছি তোমাকে বলতেই পারবো না, আমি তাও আমি ভুল করছি, কারণ ওই জায়গায় আমার কনসেপ্টে একটু সমস্যা ছিল। আচ্ছা, 260-এ আমার ধারণা এবার ইঞ্জিনিয়ারিং টার্গেটে কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস, এই যে ইঞ্জিনিয়ারিং টার্গেটে 260 টাইপ নিয়ে ভাইয়া, তোমার উদ্দেশ্য যদি ইঞ্জিনিয়ার হওয়া হয়, ভালো করে খেয়াল করো, তোমার উদ্দেশ্য যদি হয় তুমি ইঞ্জিনিয়ার হবা, খেয়াল করো, ইঞ্জিনিয়ার হবা, তার জন্য কে তোমারে বলছে ভাই তোমারে বুয়েটে পড়তে হবে? তুমি রুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হবা না? রুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হবা, চুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হবা, কুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হবা, নো প্রবলেম, তুমি যে কোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং হও। আবার সহজ কথা, বিনা পয়সা যদি পড়তেই চাও, তুমি প্রযুক্তিগুলো থেকে ইঞ্জিনিয়ার হও না ভাই, কি সমস্যা? সাস্ট কি খারাপ? সাস্ট কি খারাপ? হাজি দানেশ কি খারাপ? অবশ্যই ভালো। তো তুমি যদি এইটাতে পরীক্ষা না দিতে পারো, আশা করা যায় এগুলাতে পরীক্ষা দিতে পারবা, না হলেও তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। দের ইজ প্লেন্টি অফ স্কোপ। আমি অ্যাডমিশন ব্যাচে একটা কথা বলি ভাইয়ারা, আমাদের ব্যাচে 2016 সালে তুমি যদি খোঁজ নাও বাবা, আমাদের ব্যাচে রুয়েটের প্রত্যেকটা সিটি কভার হয়নি। আমাদের ব্যাচে রুয়েটের প্রত্যেকটা সিটি কভার হয়নি, বিষয়টা বোঝো। আমাদের ব্যাচে রুয়েটের সিটি কভার হয়নি, সিট ফাঁকা ছিল। সিট ফাঁকা থাকে কেমন করে? সিট ফাঁকা থাকে কেমন করে জানো? মানুষ পাস করতে পারে না, মানুষ পাস করতে পারেনি, বোঝো। তার মানে রুয়েটের সিট ফাঁকা 2016 সালে, এটা কিসের জন্য ছিল ভালো করে খেয়াল করো? মানুষের ভিত্তি দুর্বল, এই জন্য ছিল। মানুষের ভিত্তি দুর্বল, বেশ দুর্বল, এই জন্য ফাঁকা ছিল। প্রচুর কম্পিটিশন, 1 লাখ মানুষের সাথে আমাদের কম্পিটিশন, এই জন্য কিন্তু কোনোদিন সিট ফাঁকা থাকে না। সিট ফাঁকা থাকে যদি আমার ভিত্তি দুর্বল হয়, তাহলে ভিত্তিতে খুব বেশি করে জোর দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যে বললাম যে আসলে এই 200-তে 200 পাওয়াটা আসলে টাফ, মানে অনেক টাফ। অবশ্যই পেতে পারো এবং অবশ্যই চেষ্টা করবা। তোমরা তোমাদের সিলেবাসের সাথে রিলেটেড যদি অন্য বইয়ের সমস্যা দেখো, কোনো প্রবলেম দেখতেছি না। তো আমি বলি একটা কথা, যতক্ষণ পর্যন্ত তুমি কনফিডেন্স না হও ততক্ষণ পর্যন্ত বই পড়তে থাকো। যখন তুমি গিয়ে কনফিডেন্স হবা, না এটাকে এইভাবে করে প্যাঁচিয়ে দেখ, ওইভাবে করে প্যাঁচিয়ে দেখ, ওইভাবে করে প্যাঁচিয়ে দেখ, আমি পারবো, তখন তুমি অন্য জিনিস তখন তুমি অন্য টপিক্সে যাও। বাট না হলে তুমি পড়ো, কোনো সমস্যা নাই। আমি মনে করি না কখনো থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই জিনিসটা কখনো খারাপ হয় না। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই জিনিসটা সব সময় ভালো, কোনো ক্ষতি নাই এর। তোমার কোথাও না কোথাও জীবনে অবশ্যই কাজে দেবে। এবার আসি, আরেকটা কথা লিখছিলাম মেডিকেল নিয়ে, যে ভাইয়া জিজ্ঞেস করছিলাম, ভাইয়া মেডিকেলে 20 নাম্বার থাকে ফিজিক্সে, তাই না? তো বুয়েটে আসলে 20 নাম্বার পাওয়া অনেক কঠিন, 200 নাম্বার পাওয়া অনেক কঠিন। মেডিকেলে 20 নাম্বার পাওয়া কঠিন না। সবচেয়ে মজার কথা হচ্ছে মেডিকেল ফিজিক্সে 20 নাম্বার পাওয়া কোনো কঠিন কাজ না। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে তুমি 20-এ 20 পাবা, বাট এতটুকু বলতে পারি যে যদি আমি এবং নাইম যে মেডিকেল ফিজিক্সের কোর্সটা লঞ্চ করছি, ঠিক আছে, মেডিকেল ফিজিক্সের এত ভালো কোর্স কোথাও নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ বই দাগানো কোর্স, আমরা তোমাকে দাগানো বই দিতে পারি, বই দাগাবো না ক্লাসে। অবশ্যই মেডিকেল ফিজিক্সের বেসিক কোর্স, এটা তোমার এইচএসসিতে অনেক হেল্প করবে। বেসিক প্লাস এইচএসসি, এই জিনিসটা মেডিকেলের জন্য, এটা করলে আমার বিশ্বাস তুমি যদি রেগুলার ক্লাস করো এবং পরীক্ষা দাও, 18, 19, 20 ইনশাল্লাহ এর বাইরে নাম্বার তোমার যাওয়ার কথা না।
আমার যেটা খুব বিশ্বাস, এবং এই কোর্সটা খুবই ছোট হবে, অ্যারাউন্ড 40টা ক্লাস লাগবে, ঠিক আছে? আমার ধারণা 40টা ক্লাস লাগবে, আর 50টা এক্সাম হবে, প্রত্যেক ক্লাসের সাথে একটা করে এক্সাম, আর 10টা মতো এক্সট্রা এক্সাম লাগবে, ঠিক আছে? তো যেহেতু মেডিকেলের সাথে একটু মেডিকেল এক্সপিরিয়েন্স মানুষও দরকার হয়, আমি এবং তোমাদের নাইম ভাইয়া, তাকে আমরা পরিচয় করিয়ে দিব তোমাদের সাথে একটা লাইভে ইনশাল্লাহ সামনে। আমি এবং নাইম একসাথে মেডিকেল ফিজিক্সের কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করব, ঠিক আছে? তাহলে রাতুল অ্যান্ড নাইম, RNN, এই কোর্সটা আমরা একসাথে লঞ্চ করব। এটা মেডিকেলের জন্য নিঃসন্দেহে খুব ভালো একটা কোর্স, ঠিক আছে? আর ডিটেলস তোমরা RA ফিজিক্স গ্রুপে খুব সুন পেয়ে যাবা। আর তোমরা আমার মাস্টার কোর্স চাচ্ছ নাকি ছোট ছোট করে ভেঙে ভেঙে কোর্স চাচ্ছ, আমি একটা পোল দিয়েছি, সম্ভবত আমি দিতে বললাম, ওই পোলে উত্তর দিও। তোমাদের কিছু প্রশ্ন আবার নেই, আমি অনেক কথা বললাম। ভাইয়া কবে শুরু হবে মেডিকেল ফিজিক্স ব্যাচ? মেডিকেল ফিজিক্স ব্যাচ কুরবানি ঈদের ঠিক পরপর শুরু হবে, ঠিক আছে? কুরবানি ঈদের ঠিক পরপর শুরু হবে। আমি এবং নাইম একসাথে নিব এই কোর্সটা, ঠিক আছে? দুইজনের কম্বিনেশনে কোর্সটা নিব, যেন তোমাদেরকে বেস্ট সার্ভিস দিতে পারি। আর দুইটা কোর্স, আমি যেহেতু এখনো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমাকে বইটাও পড়াশোনা করতে হয়, তো আমার বইটাও অনেক পড়াশোনা থাকে, তাই তোমাদের ব্যাচ টাইমটা কখনোই 9টা থেকে 5টা এর মধ্যে হবে না, ঠিক আছে? এই টাইমের বাইরে ব্যাচ টাইম হবে। দুইটা ব্যাচ যেহেতু দিব, তাই টাইম নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমার টোটাল দুইটা কোর্স থাকবে, একটা মাস্টার কোর্স আর আরেকটা আমার এবং নাইমের মেডিকেল ফিজিক্স কোর্স। এই দুইটা ছাড়া আমার আর কোনো কোর্স থাকবে না, ঠিক আছে? আমার যাবতীয় জিনিস আমি বেস্টভাবে এই দুইটা কোর্সে পড়াবো, এই দুইটা কোর্সের মধ্যে বেস্টভাবে পড়াবো। এটার কোনো পার্শিয়াল থাকবে না, এটার পেমেন্ট খুবই কম হবে, আশা করা যাচ্ছে অ্যারাউন্ড 2000 টাকার মতো পেমেন্ট হতে পারে, ঠিক আছে? ফার্স্ট চালানে 2000, আর প্রথমে যদি তোমরা না করো তাহলে এই পেমেন্টটা বেড়ে অ্যারাউন্ড 3000 বা 4000 টাকা হয়ে যাবে, 3000 বা 4000 টাকা হয়ে যাবে। যারা দ্রুত করে ফেলবা, আমি যেদিনকে নোটিশ দেবো সাথে সাথে, তারা 2000 টাকায় কমপ্লিট মেডিকেলের ফিজিক্সের প্রিপারেশন নিয়ে নিতে পারবা, এবং আমি এবং নাইম একসাথে তোমাদের এই কোর্সটা নেওয়াবো, এবং ইনশাল্লাহ বেস্ট কোর্স হবে এটা মেডিকেল ফিজিক্সের জন্য, এটা নিঃসন্দেহে বলতে পারি, ঠিক আছে? আর মাস্টার কোর্সটা, এটা তোমরা ভেঙে ভেঙেও হয়তো করতে পারবা, আর একসাথে মাস্টার হিসেবে তোমাদের জন্য রাখবো কিনা এটা তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই দুইটা কোর্স আমার শুধুমাত্র থাকবে, কারণ তার সাথে আমাকে আমার বইটার পড়াশোনা করতে হবে। তো এই দুইটা কোর্স আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়েই তোমাদের চেষ্টা করব, এবং আরও একটা যেটা সবচেয়ে বড় কথা, আমার সাথে তোমরা ডিরেক্ট কমিউনিকেশনের একটা সুযোগ পাবা। এই স্কোপটা আমি রাখবো, কারণ আমার কাছে পড়ে আমি যতজনকে পড়াবো আমি চেষ্টা করব তোমাদেরকে যেন অবশ্যই ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এটা আমার টার্গেট, ঠিক আছে? আমি অবশ্যই, এবং এখানেও তোমাদের কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেসিক ফিজিক্স ইশতিয়াক কবির রাতুল, এই দেখো এখানে লেখাই আছে কি সুন্দর করে, এইটাই আমার ইউটিউব চ্যানেলের নাম। এইচএসসি এর ফিজিক্সের জন্য কিভাবে পড়া উচিত ভাইয়া, আমার এই ভিডিওতে আমি বলে দিয়েছি, দেখো এখানেও লেখা আছে এই স্টাইলে পড়া উচিত। প্রথমে বেসিক ডেভেলপ করবা, তারপরে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করে বোর্ড কোশ্চেন সলভ করবা, দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, নাইমকে সেটা তোমরা আর কয়দিন পর লাইভে দেখতে পারবা। আর হচ্ছে তোমাদের আর কি সমস্যা, আর কি প্রশ্ন? ভাইয়া মাস্টার কোর্সের টাকার পরিমাণটা কমালে একটু সুবিধা হতো। ভাইয়া দেখো, পুরা অ্যাডমিশন পর্যন্ত ভালো করে খেয়াল করো, তোমাদের ফুল অ্যাডমিশন পর্যন্ত 21টা চ্যাপ্টার মিলে 4000 টাকা বা 4000 সামথিং টাকা প্রথম স্লটে যারা করবা, 4000 টাকার মতোই পড়বে কিছু কাজ করলে। এর থেকে আর কত কমাবো ভাইয়া? তুমি 4000কে 21টা চ্যাপ্টার দিয়ে ভাগ দাও তো ভাইয়া বা আপু, একটা অধ্যায় কয় টাকা করে দাঁড়ায়? মাত্র 200 টাকা করে দাঁড়ায়, অ্যারাউন্ড 200 টাকা করে। এবং এখানে কমপ্লিটলি তোমার আর ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে টেনশন করা লাগবে না, আমার বিশ্বাস, ঠিক আছে? তো আমার মনে হয় না ওটাতে আসলে সমস্যা হবে। তাও যাদের অবশ্যই আর্থিক সমস্যা, তোমরা আমার সাথে যোগাযোগ করবা। পয়েন্ট যদি ভ্যালিড হয়, তোমাদের আমি ফ্রি করে দিব না, কিন্তু তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করব, ঠিক আছে? মানে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দেব, যে যদি তুমি পড়াশোনা ঠিকভাবে করো, টাকার জন্য তোমার পড়াশোনা থেমে থাকবে না। আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে বেসিক ক্লিয়ার করেছেন? এটা অবশ্যই একটা খুব ভালো কথা। আমি বেসিক ক্লিয়ার করেছি অনেক জনের কাছ থেকে জিজ্ঞাসা করে, অনেক পড়াশোনা করে, আমার শিক্ষকদের সহায়তায়, অনেক বই পড়ি। তোমরা আমার কাছে যদি দেখতে চাও, আমি প্রচুর বই পড়ি, এটা সত্য কথা। আমি তোমাদের যে কোনো ক্লাসের আগে পড়ি,
ধরো আমার কাছে বাহিরের রাইটারের বই বলতে গেলেও মাস্টার ইন ফিজিক্স, অবজেক্টিভ ফিজিক্স, তারপরে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, রেসনিক হেলিডে, ওয়াকার, তারপরে মেকানিক্সের গোল্ডস্টেনের বই, এই সবগুলোই আমি যেহেতু ফিজিক্স অলিম্পিয়াডে ক্যাম্প করেছি আমার একটা হালকা নলেজ ছিল, তার উপরে আমি একটু চোখ বুলিয়ে নিই যেগুলো তোমাদের কোর্সের সাথে যায়। যারা আমার থার্মোডাইনামিক্স কোর্সে আছো খেয়াল করবা তোমাদের আউট অফ সিলেবাসের আমি কোনো জিনিস পড়াই না, আমি তোমাদের যেইটুকুটা পড়াই বেসিক রিলেটেড পড়াই। যেমন তোমরা খেয়াল করতে পারবা আমি তোমাদেরকে 3D গ্রাফ পড়িয়েছিলাম, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের টাইমেও দেখছিলাম। ভাই 3D গ্রাফ এই জিনিসটাকে শেখা তোমার দরকার না যে একটা পিভিটি ভেক্টর অধ্যায়ে তো এটা আছে, এটা কিন্তু নতুন কোনো জিনিস না, এটা বেসিক। এই জিনিসটা আমি তোমাদেরকে বেসিক থেকে পড়াইছি, আর কিন্তু কিছু আমি করি নাই, ঠিক আছে। আচ্ছা, কোর্সগুলো শেষ করতে কতদিন লাগবে? ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন ভাইয়ারা। আমি বলি আমার কোর্সগুলো শেষ করতে তোমাদের বেসিক সহ ক্লিয়ার হতে যে পরিমাণ সময় লাগে সেটা লাগবে। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি 21 ব্যাচের অ্যাডমিশনের আগে কোর্স খুবই সুন্দর করে শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। 21 ব্যাচের অ্যাডমিশনের আগে অবশ্যই কোর্সটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এবং এবং এখনো তো 21 ব্যাচের অ্যাডমিশন হতে মেলা দেরি আছে, সেটা নিয়ে কোনো টেনশন করো না। আর এই যে যেই পর্যন্ত আমি দাগাইছিলাম আমার P5 পর্যন্ত 21 ব্যাচের সিলেবাসের মধ্যে ছিল, ওইটা 21 ব্যাচের এইচএসসি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে, এরকম করে আমি কোর্সটা ডিজাইন করেছি। এবং কোর্সটা কিন্তু এমন করে ডিজাইন করা যারা এইচএসসি 23 ব্যাচ, ভালো করে খেয়াল করো, এইচএসসি 23 ব্যাচ তাদেরও প্রত্যেকটা অধ্যায় তাদের এসএসসিতে আছে, প্রথম 5টা অধ্যায়ের 5টা স্লটের প্রত্যেকটা তাদের এসএসসিতে আছে। এটা হচ্ছে মজার কথা। তাহলে এইচএসসির কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয় তাহলে ফ্যান্টাস্টিক। আমি কিভাবে ফিজিক্স পড়তেন ভাইয়া, এই যে আমি তোমাদেরকে দেখাইলাম তো আমি কিভাবে ফিজিক্স পড়তাম, এবং সোজা কথা আমি যে করে ক্লাস নেই আমি সে করেই ফিজিক্স পড়তাম, সোজা কথা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। 22 ব্যাচকে নিয়ে কিছু বলেন? আচ্ছা অবশ্যই বলি, নাও 22 ব্যাচের জন্য খুব সহজ কথা, তোমাদের জন্য তো সবচেয়ে সুবিধা। আমার এই কোর্সটা তোমাদের জন্য সবচাইতে বেটার, কারণ তোমাদের কাছে এখন যেই পরিমাণ টাইম আছে এই কোর্স করে যারা মেডিকেলের জন্য তারা মেডিকেলটা একটা করতে পারো, তো আমি বলবো মাস্টার কোর্স করাটা বেটার হবে। তোমরা যারা আমার এই কোর্সটা করবা 22 ব্যাচ, তোমাদের খুবই সুন্দরভাবে যদি ক্লাস না বুঝতে পারো পরীক্ষা দিবা, পরীক্ষা বুঝতে পারবা, পরীক্ষা সলভে না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবা। দেখো তাহলে ক্লাসে বোঝার সুযোগ থাকতেছে, পরীক্ষা দিয়ে ভুল করে বোঝার সুযোগ থাকতেছে, পরীক্ষা সলভে বোঝার সুযোগ থাকতেছে, আমার সাথে যোগাযোগ করে সুযোগ থাকতেছে। বেসিক ক্লিয়ার না হয়ে যাবে কোথায় ভাই আমাকে বলো তো। আচ্ছা, তারপরে মেডিকেলের জন্য এইচএসসি হলে ভার্সিটির জন্য, ভাই ভার্সিটির জন্য চোখ বন্ধ করে মাস্টার কোর্সে ভার্সিটি 100% কভার হয়ে যাবে, এমনকি মেডিকেল কোর্সে ভার্সিটি কভার হয়ে যাবে। তাহলে যারা ভার্সিটির টার্গেট, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দরকারই নাই, তারা মেডিকেল কোর্স করলেই যথেষ্ট, ঠিক আছে। আমার এবং নাইমের মেডিকেল ফিজিক্স কোর্সটা করলেও বেসিক ক্লিয়ার হবে, বেসিক নিয়ে কোনো সন্দেহ নাই। বেসিক ছাড়া রাতুল কোনোদিন কিছু পড়ায় না, এটা মনে রাখবা। আমি একটা কোশ্চেন সলভ করলেও বেসিক দিয়ে করাই। মাস্টার কোর্সটা ভালো করে শুনো তোমরা যারা খেয়াল করোনি, মাস্টার কোর্সটা এইচএসসি 21 মাস্টার কোর্স এবং মেডিকেল কোর্স দুইটা কোর্স নিয়ে বলছি। মাস্টার এবং মেডিকেল এই দুইটা কোর্সই কমপ্লিটলি জিরো থেকে পড়ানো হবে, জিরো থেকে পড়াবো, ঠিক আছে। বলতে পারো মাইনাস থেকে পড়াবো। তার মানে এই দুইটা কোর্সের জন্য তুমি যদি এইচএসসি 21 ব্যাচ হও, 22 ব্যাচ হও, 23 ব্যাচ হও, নো প্রবলেম অ্যাট অল। তুমি যদি এইচএসসি 21 ব্যাচ হও, 22 ব্যাচ হও, 23 ব্যাচ হও, কোনো প্রবলেম নাই। আমি এমন করেই কোর্সটা প্ল্যান করেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু একটুকু প্রবলেম হবে না তোমাদের। আর আমার ক্লাস যারা করেছো তোমরা জানো যে অ্যাকচুয়ালি প্রবলেম হয় না। আচ্ছা ভাই, এখন যদি পড়ালেখা শুরু করি তাহলে এইচএসসি 22-এর আগে প্রিপারেশন কমপ্লিট করতে পারবো? চোখ বন্ধ করে করতে পারবা। এটা নিয়ে আবার একটা প্র্যাকটিক্যাল কথা বলি তাহলে। এই যে আমি আর নাইম না, নাইম হচ্ছে আমার চাচাতো ভাই, ঠিক আছে। আমি আর নাইম রাজশাহীতে আমাদেরকে চেনার কথা অনেকেরই, কারণ 16 সালে আমরা খুব পরিচিত মুখ ছিলাম। তো আমি আর নাইম এসএসসি পরীক্ষা দিয়ে ইন্ডিয়া গেছিলাম ঘুরতে, ঠিক আছে। তো আসছি মেলা দিন পর। তা আমরা যখন ইন্ডিয়া থেকে ঘুরে টরে এসছি, মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্সের বেসিকটা জাস্ট ক্লিয়ার করবা, আর কিচ্ছু করা লাগবে না, কোনো বই মুখস্থ করা লাগবে না। মেডিকেল পরীক্ষায় পাতার মর্মর ধ্বনি তীব্রতা কথা কবে আসছে জীবনে আমাকে বলো তো ভাই? জীবনে আসেনি। অযথা ব্রেনে প্রেশার দিবা না কখনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ঘটনাটা যেটা বলি, তা আমি আর নাইম গেছিলাম ইন্ডিয়াতে।
তো ইন্ডিয়া থেকে আমরা আসলাম, তো ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে এসে দেখি ওরে অবস্থা, সবার প্রত্যেকটা কোর্স কমপ্লিট। সেই অবস্থা, কোর্স তো কমপ্লিট, ফার্স্ট পেপার কভার শেষ। তা আমি আর নাইম তো বই খুলিনি, আমরা এসছি ইন্ডিয়া থেকে চিলমিল করে ঘুরে এসছি। তো খুবই অবস্থা খারাপ। তো এক রাজশাহীতে তখন বিখ্যাত যেই ভাই ছিল, এক ভাইকে ফোন দিলাম, আম্মু ফোন দিয়েছিল, বললো না যেগুলো অধ্যায় হয়ে গেছে, আমরা খুব ব্যস্ত মানুষ, আমরা এগুলো পড়াই না, অত টাইম নাই, কেয়ারই করলো না। এই যে কেয়ার করলো না, তখন মনে হলো আমাদের ফিজিক্স অবশ্যই ভালো করে পড়া দরকার। তো পড়লাম, তো আলহামদুলিল্লাহ কয়দিন পর রাজশাহী কলেজে ছিলাম আমি, কয়দিন পর ফার্স্ট টার্ম পরীক্ষা গেল, খারাপ, ফার্স্ট হই নাই, ভালো করছি। সেকেন্ড টার্ম পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা দিলাম, তাও দিলাম, প্রি টেস্ট দিলাম, তাও দিলাম, টেস্ট পরীক্ষা দিলাম। দেখি এই যে মানে আমরা যখন পড়া শুরু করি, অনেকের সেকেন্ড পেপারও শেষ, ভালো করে বোঝো, অনেকের সেকেন্ড পেপারও শেষ, টেস্ট পরীক্ষায় গিয়ে ফার্স্ট হইলাম আমি। তো বিষয়টা হচ্ছে এরকম, তোমার বেসিক কিন্তু ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, তোমার কোনো জায়গায় আটকাবে না। একটা কথা বারবার আমি বলি, অনেকে আমার নাম প্রশ্ন ভাইয়া আর বেসিক ভাইয়া দাও, তো বেসিক ক্লিয়ার থাকলে তোমার কোনো দিন আটকাবে না, কোনো জায়গায় আটকাবে না। তুমি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় চান্স পাবা। আমি আবারও বলি, আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, যেখানে যেখানে সব জায়গায় চান্স পাইছিলাম। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল না। তো এই যে আমি আর নাই, আমরা দুইজন সঙ্গী ছিলাম, তো জীবনে কখনো সিলেট যাই নাই, জীবনে কখনো কক্সবাজার যাই নাই। তো চিন্তা করলাম এর থেকে ভালো কি সুযোগ পাওয়া যাবে। চুয়েট পরীক্ষায় থেকে চলে গেলাম কক্সবাজারে, চুয়েট পরীক্ষার হলেই ঢুকলাম দেরি করে, তাও থার্ড ফোর্থ হয়ে বাড়াইলাম। সিলেট যাইতে হবে শ্রীমঙ্গল, পরীক্ষা দিব কি গেছি শ্রীমঙ্গলে, ঘুরে মুড়ে গিয়ে পরীক্ষা দিলাম ফার্স্টে। তো এই ঘোরা সুযোগটা যদি পরীক্ষা না দিতাম তাহলে পাইতাম, এই জন্যই পরীক্ষা দিয়েছিলাম, অন্য কোনো কারণ না। মেডিকেলের জন্য এইচএসসি এসএসসি মার্ক লাগে? হ্যাঁ, অর্পিতা সেন আপু, মেডিকেলের জন্য এইচএসসি এসএসসির মার্ক লাগে না, গ্রেড লাগে। ভালো করে খেয়াল করো, তোমার যদি জিপিএ 5 থাকে, তুমি চোখ বন্ধ করে মেডিকেল প্রিপারেশন নাও, আর কিচ্ছু বলবো না, তুমি চান্স পাইতে পারো, বাকিটা তুমি চান্স পাবা। তুমি ভালো প্রিপারেশন নিলে চান্স পাবা। এখন মেডিকেলের সেকেন্ড টাইমারদের 5 নাম্বার কাটাতে চান্স পাওয়া খুব সোজা, অনেক সোজা, ঠিক আছে? মেডিকেলে তুমি যদি 5 থাকে, জিপিএ 5, তোমার গোল্ডেন মার্ক ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। ফিজিক্সে এ প্লাস পাওনি ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, বায়োলজিতে এ প্লাস পাওনি ডাজেন্ট ম্যাটার অল, 5 আছে আর কিছু লাগবে না, তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, 4 পয়েন্ট এত নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কি উচিত হবে, নাকি ভার্সিটিতে ফোকাস করব? ভাইয়া তোমার 4.89-এ যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে এ প্লাস থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, নাহলে আমি বলবো ভার্সিটির দিকে যাওয়াটা তোমার জন্য বেটার হবে। আচ্ছা, মাস্টার কোর্স কি ফুল বুক পড়াবেন? আমি কিন্তু, তুমি মনে হয় খেয়াল করনি ভাইয়া, আমি 10টা সুন্দর করে পার্টে ভাগ করেছি ফিজিক্স। 10টা পার্টের সিকোয়েন্সটাই এমন যে ফুল বই কভার হবে, আগে তোমাদের শর্ট সিলেবাসটা কভার হবে, তার মধ্যে শর্ট সিলেবাসের জন্য 2 থেকে 3টা অধ্যায় ম্যান্ডেটরি। এই পার্টটা ওর সাথে করাইতেই হবে। তুমি গতিবিদ্যা ছাড়া ফিজিক্স করতে পারবা না, তরঙ্গ না পড়ে কোনোভাবেই ভৌত আলোক বিজ্ঞান করতে পারবা না, চলতরিৎ ছাড়া কোনোভাবে সেমিকন্ডাক্টর পড়তে পারবা না। এই জিনিসগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে? এই জিনিসটা মাস্ট। এইচএসসি সিলেবাসটা কখন শেষ করা উচিত? এইচএসসি সিলেবাসটা ব্যক্তিভেদে। তুমি যদি এইচএসসি পরীক্ষার আগের দিনও শেষ করো, কিন্তু ভালোভাবে শেষ করো, কোনো প্রবলেম নাই। চেষ্টা করতে হবে যত আগে সম্ভব, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই কথাটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কেননা তাড়াহুড়া যদি করো তুমি কোনো জিনিসই ভালো করে শিখতে পারবা না। এই যে আবার ভালো করে একটা কথা বলি, বুয়েটে ধরো 600 মার্কে পরীক্ষা হলে 300তেই চান্স হয়। 300 মার্ক পায় না মানুষ ভাই, ভালো করে খাতা দেখলে পায় না, এটা বিশ্বাস করো না, অবিশ্বাসের কিছু নাই। যারা 37টা বলে ওরা ধরে আমি দেওয়া আছে লিখেছি, আমরা জানি লিখেছি, আমাকে বুয়েটের টিচার মনে হয় এক এক করে মার্ক দেবে, আন্ডাটাও দিবে না। তো বিষয়টা হয়েছে এই 300 মার্ক হলেই কিন্তু বইটা চান্স হয়ে যায়। 300 মার্কের জন্য 30টা অঙ্ক পারা লাগে রে ভাই। 30টা অঙ্কের জন্য যদি তুমি 100টা কনসেপ্ট শিখো, তাই তো যথেষ্ট। 100টা কনসেপ্ট ভালো করে শিখো, দ্যাটস অল। যা শিখবা ক্লিয়ার কাট শিখবা, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, দেখি আর কি প্রশ্ন আছে তোমাদের প্রশ্নগুলো আমি সব নেওয়ার চেষ্টা করছি। ভাইয়া এসএসসিতে 4 পয়েন্ট নিলে মেডিকেল প্রিপারেশন নেওয়া যাবে? আপু, আমি এসএসসিতে 4 পয়েন্ট থাকলে মেডিকেল প্রিপারেশন নিতে মানা করব, কারণ ওই 1কে যদি তুমি 15 দিয়ে গুণ করো, তোমার 15 মার্ক আগে থেকেই কাটা। মানে সবাই পরীক্ষা দিচ্ছে 100তে, তুমি পরীক্ষা দিচ্ছ 85তে, চান্স পাওয়া কতটা কষ্টের তুমি একটু চিন্তা করো। আমি থাকলে তো পারতাম না।
বুয়েটের নাম্বার কোনোদিনই বলে না, কিন্তু আমাদের ব্যাচে তোমরা যদি চাও, আমাদের ব্যাচে তো আমার কাছের বন্ধুই বুয়েটে ফার্স্ট হয়েছিল, সে জয়টা কোশ্চেনের অ্যান্সার করে এসছে, তার থেকে বেশি তো পাবে না, তাই না? বা আমরা যতখানি পাওয়ার কথা তার থেকে বেশি নাম্বার পাই তো 32তম হই নাই। এইটুকুটা তো অভিজ্ঞতা থেকে প্র্যাকটিক্যাল কথাই বলতেছি তোমাকে, তাই না? হ্যাঁ অরূপ পল, আমার ফিজিক্স এই কোর্সটা থেকে A to Z অ্যাডমিশন ফিজিক্স কভার হবে ফুল বেসিক থেকে, এবং তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, আমার সাথে সরাসরি যোগাযোগ করার একটা সুযোগ পাবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গা থেকে 2 নাম্বারই করে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তুমি থার্মোডাইনামিক্স কোর্সে যারা আছে সবাইকে জিজ্ঞেস করো, আমি কিন্তু কেউ আমাকে যদি বলে প্রবলেম, আমি যদি পারি জিনিসটা আমি অবশ্যই সলভ করে দেবো। আমি মানুষ, আমিও না পারতে পারি না। আমি তো প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি, তোমাদের কাছ থেকে কত জিনিস শিখি। একজন বলে ভাই এটা হয় না, আমি বলি হ্যাঁ এটা হয়তো, একটা নতুন জিনিস শিখে গেলাম। ঠিক তেমনই যদি পারি তোমাদের প্রবলেম অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। ভাইয়া ফিজিক্স নিয়ে কি করব? মেডিকেল এর জন্য, মেডিকেল ফিজিক্সের জন্য সোজা কথা আমাদের মেডিকেল কোর্সটাতে জয়েন করবা। জিপিএ পাস থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, মেডিকেল ফিজিক্সটাতে জয়েন করবা, ভালো হবে। আচ্ছা এই পিয়াস আহমেদ শিশি, তোমার কোশ্চেন দেখতে পাচ্ছি না তো। ভাইয়া ফিজিক্স নিয়ে কি করবো মেডিকেলের জন্য? এই যে সোজা কথা, মেডিকেল ফিজিক্সটাতে জয়েন করবা, জাস্ট বুঝে বুঝে বেসিকটা ক্লিয়ার করবা, কারণ তোমার ফিজিক্সে তো এইচএসসি তো A+ লাগবে না? তাহলে এইচএসসির A+-এর জন্য বেসিকটা একটু ক্লিয়ার করা লাগবে, আর বেসিক ক্লিয়ার থাকলে এমনি মেডিকেলে তুমি 20 পাবা, 20-এর জায়গায় 18-19 তো পাবাই, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, মেডিকেলে নাম্বারটা পাওয়া ফিজিক্সে খুব সোজা। এবং আমরা যারা ফাঁকিবাজ ছিলাম, মানে মেডিকেল প্রিপারেশন তো আমরা নেই নাই, আমরা যারা মেডিকেল প্রিপারেশনে ফাঁকিবাজ ছিলাম, আমরা কিন্তু জানি কি করে ফাঁকি মেরে মেডিকেলে চান্স পেতে হয় এবং ভালো করতে হয়। ফাঁকি মেরে মানে বেসিক ক্লিয়ার থেকে উল্টাপাল্টা জিনিস মুখস্থ না করে কিভাবে অতি সহজে মেডিকেলে চান্স পাওয়া যায়, এই জিনিসটা ফিজিক্সে আমি তোমাকে অবশ্যই খুব ভালো বলতে পারবো। এসএসসিতে 4th সাবজেক্ট ছিল বায়োলজি, এটাতে কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। কেমনে জয়েন করবা? আরে ফিজিক্স গ্রুপে খেয়াল রাখো, অতি দ্রুত ডিক্লারেশন আসবে। কোর্স ফি আনুমানিক তো বললামই 2-3 হাজার, 2 থেকে 3-4 হাজার এর মধ্যে থাকবে। প্রথম দিন যেদিনকে নোটিশ দিব সেদিনকে জয়েন করলে 2000 টাকা ইনশাল্লাহ কোর্স ফি থাকবে। ঠিক আছে, করলে কি ভার্সিটি কমপ্লিট হবে? হ্যাঁ ভার্সিটি কমপ্লিট হবে। ঠিক আছে, ইউনিভার্সিটি কমপ্লিট হবে। প্রযুক্তির জন্য একটু পড়াশোনা করা লাগবে, ওর জন্য মাস্টার কোর্স বেটার হবে। ভার্সিটি কমপ্লিট হবে মেডিকেল ফিজিক্সে, এটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ভাইয়া ফিজিক্সে আমার এখন থার্মোডাইনামিক্স কোর্স রানিং চলতেছে, তুমি দেখতে পারো আমার গ্রুপে, অনেক কিছু দেখতে পারবা। আচ্ছা ভাইয়া পদার্থের জন্য তো অনেকে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ মাস্ট। আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া, আমি কিন্তু বুয়েটে পড়ি, ঠিক আছে বুয়েটে পড়ি, কিন্তু আমার বাড়িতে জীবনে কোনোদিন গাণিতিক পদার্থবিজ্ঞান ছিল না। আবারও বলতেছি, আমার বাড়িতে কোনোদিন গাণিতিক পদার্থবিজ্ঞান ছিল না। বুয়েটে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চান্স পেয়েছি। তাহলে আশা করা যায় তুমি মনে হয় উত্তর পেয়েছো। গাণিতিক পদার্থবিজ্ঞানে আমি এখন পর্যন্ত বুঝি না আলাদা আছে কি। এখন তোমাদের প্রত্যেকটা টেক্সট বই আমি দেখছি, 13টা টেক্সট বই মোটামুটি আমি খুলে দেখছি, কোনো কোম্পানি আমাকে দিয়ে যায় না, বই আমি দেখছি, কিন্তু কারণ পড়াশোনা তো করতে হয়। ঠিক আছে, তো এখন প্রত্যেকটা বইয়ের পিছনেই যে পরিমাণ কোশ্চেন, এবং তার সাথে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোশ্চেন ব্যাংক করার পরে আবার গাণিতিক প্রশ্ন ব্যাংকে কি এমন আলাদা থাকে, আমার এটা বোধগম্য নয়। কিছুই আলাদা থাকে না, ঠিক আছে, কোনো কিছুই আলাদা থাকে না। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যদি আলাদা কোশ্চেনের প্রয়োজন হয়, সেটা তো আমি তোমাদের করাবোই, বা তোমরা অনেক জায়গায় দেখবে ইন্টারনেটে অনেক সোর্স আছে, অনেক ভাইয়ারা অনেক ভালো পড়ায়, অনেক জায়গার কোশ্চেন আছে। এখন টিচাররাও কোশ্চেন করার আগে ইন্টারনেট থেকে একটু সার্চ মারে, ঠিক আছে, এখন ইন্টারনেট এবং প্রযুক্তি অনেক হাতের নাগালে, তাই টিচাররা চায় তারা ইন্টারনেটে সার্চ করে একটু কোশ্চেন দেখে নেয়। ঠিক আছে, তাই এখনকার কোশ্চেনগুলো মেডিকেলের কোশ্চেন, যদি এবার মেডিকেলের কোশ্চেন জাস্ট এই বছরের মেডিকেল কোশ্চেন জাস্ট তুমি কপি করবা, কপি করে গুগলে সার্চ দেবা, দেখবা সেম টু সেম কোশ্চেন চলে আসবে, কারণ টিচাররা ইন্টারনেট দেখে। এখন যে কোনো পর্যায়ের কোশ্চেন ইন্টারনেটের ধার ধরে হয়, কপি হয় না, কিন্তু ধার ধরে হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই আজ থেকে 20 বছর আগের প্রিপারেশন আর এখনকার প্রিপারেশন লেভেল কখনোই মিলবে না, এটা মনে রাখবা, ঠিক আছে। মেডিকেল কেমিস্ট্রি কেমনে প্রিপারেশন নেবা এটা আমি বলতে পারবো না ভাইয়া। মেডিকেল কেমিস্ট্রির কোশ্চেনটা আসলে সবচেয়ে কঠিন হয়, এটা সম্পর্কে আমি বলতে পারবো না, কেমিস্ট্রির বড় বড় ভাইয়ারা বলতে পারবে। তবে আমি বলবো কেমিস্ট্রিতেও তুমি যদি বেসিকগুলো ক্লিয়ার করো, তার সাথে কিছু মুখস্থ করতে হয়, তাহলে তোমার মেডিকেল কেমিস্ট্রিতে আশা করি সমস্যা হওয়ার কথা না। মেডিকেল ফিজিক্সে অবশ্যই ফুল বই পড়াবো, 21টা চ্যাপ্টার মাত্র, কোর্স ফি সেই হিসেবে অনেক কম, আমি এবং নাইম ভাগ ভাগ করে পড়াবো। মেডিকেল পড়াইতে বেশি টাইম লাগে না, ঠিক আছে, কারণ মেডিকেলে অত কঠিন অঙ্ক তো আসে না, তাই না। এইচএসসির
এইচএসসিতে অঙ্ক নির্দিষ্ট কিছু টপিক্স থেকে আসে, ওই টপিক্সগুলো খুব ভালো করে পড়াতে হবে, তার সাথে মেডিকেলের বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি একটা জিনিস পড়াই, ওই একটা জিনিস খুব ক্লিয়ারলি পড়াবো, এটা হচ্ছে মেন কথা। ভার্সিটির কোনো কোর্স আছে ভাইয়া? ভার্সিটির জন্য আলাদা করে কোনো কোর্স প্রয়োজন হয় না। তোমার দুইটা অপশান, তুমি যদি ভার্সিটিতে খুব বেশি ভালো করতে চাও তুমি মাস্টার কোর্স সিলেক্ট করবা, আর তুমি যদি অল্পের মধ্য দিয়ে যতখানি কম পড়ে ভালো করা যায় বেসিক ক্লিয়ার করে, তুমি মেডিকেল ফিজিক্স সিলেক্ট করবা। ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোনটা সিলেক্ট করবা। ঠিক আছে, তুমি ভার্সিটি সিলেক্ট করবা নাকি মেডিকেল ফিজিক্স সিলেক্ট করবা, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। আচ্ছা, মাসিক কোর্স ভাইয়ারা, মাসিক কোর্স মাসিক পেমেন্টের সিস্টেম রাখলে বিপদ আছে, বিষয়টা বোঝো। তবে আলাদা আলাদা কোর্স তাপগতিবিদ্যার মতো থাকবে। আমি তোমাকে 10টা, আমি দেখবা P1 থেকে P10 পর্যন্ত 10টা ভাগ করে দিয়েছি ভাইয়া এবং আপুরা। এই P1 থেকে P10 পর্যন্ত আমি 10টা ভাগ করেছি। এই 10টার আলাদা গ্রুপ থাকবে, ভালো করে বুঝো, আলাদা গ্রুপ থাকবে। তো এই আলাদা গ্রুপে 10টার ক্লাস হবে এবং একটা মাস্টার গ্রুপ থাকবে। এই মাস্টার গ্রুপের প্রত্যেককে এই গ্রুপগুলোতে অ্যালট করে দেওয়া হবে। তো মাস্টারটাতে করলে কি সুবিধা, তোমাদের বারবার হিসাব করতে হচ্ছে না, একবারে এটাতে পেমেন্টটা একটু কমে আসবে তোমাদের জন্য। অ্যারাউন্ড 4000 যদি ঠিক টাইমে পেমেন্ট করো, পরে বেড়ে কিন্তু 7000 হয়ে যাবে। ঠিক আছে, অ্যারাউন্ড এরকম টাইপের পেমেন্ট হবে, 4300 এরকম টাইপের পেমেন্ট হবে। আর যদি ধাপে ধাপে করো, তাহলে কারো যদি ইচ্ছা হয় আমি এটা করবো না, আমি এরকম করে দিয়েছি যে অধ্যায়টা করাতে গেলে তোমাদেরকে আমার কোনো অসুবিধা হবে না, আমি এই অধ্যায়ের বেসিকের মধ্যেই তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো, এরকম করে ভেঙেছি। তবে আমি বলবো অবশ্যই কমপ্লিট করাটা বেটার হবে, কারণ এটাতে তোমার ফিজিক্সের প্রিপারেশনে ইনশাল্লাহ কোনো ঝামেলা হওয়ার কথা না। এসএসসিতে A+ না থাকলে বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে না, একটু সন্দেহ আছে। এখন এসএসসিতে A+ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আছে কিনা এটার উপরে বেশি ডিপেন্ড করবে। দুইটাতেই হলে কেমন হবে ভাইয়া? দুইটাতেই হলে কেমন হবে এর মানেটা যে বুঝলাম না ভাইয়া। তুমি একসাথে আমার মাস্টার কোর্স এবং মেডিকেল দুইটাতেই জয়েন করতে চাচ্ছ? এটা আমি বলবো যে দুইটাতে আসলে প্র্যাকটিক্যালি কোনো দরকার নাই, একজনকে আমার দুইটাতে আলাদা করে রাখার দরকার নাই। মাস্টার কোর্সে হলে তোমার ওটা অটোমেটিক হয়ে যাবে। মাস্টার কোর্স মেডিকেল এবং মাস্টার কোর্স দুটাই কভার করবে। আমার মাস্টার কোর্সে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব কভার হবে। মেডিকেলটা হচ্ছে যারা স্পেশালি ফিজিক্সে অনেক ভয় পায়, অনেকের কাছে ফিজিক্স কাল, ফিজিক্স দেখলে জান, আমি এতটুকু কথা দিতে পারি এবং আমি আমার ফর্মের মধ্যে একটা পয়েন্টই থাকবে, আমার কোর্স শুরু করার আগে ফিজিক্স সম্পর্কে তোমার মনোভাব কেমন, তুমি ওখানে দাগাবা স্কেলে। ঠিক আছে, তাদের কাছে ফিজিক্সটাকে সহজ করাটাই আমার উদ্দেশ্য। বাট ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথে এত নাই, আমার কিসের প্রিপারেশন নেওয়া উচিত? 270 নাই, কত আছে ভাইয়া এটা দেখতে হবে। যদি কাছাকাছি থাকে 260, 55, আমার মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কোনো প্রবলেম হবে না, তুমি নিতে পারো যদি তোমার এইচএসসির বেসিকটা ভালো থাকে। ঠিক আছে ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার গ্রুপে তোমাদের যে কোনো প্রশ্ন করার চেষ্টা করবা। আমি তোমাদের বলে দেই, আমার গ্রুপে বুয়েটের ফার্স্টও আমার বন্ধু বুয়েটের ফার্স্ট আছে, আইআইটির ফার্স্ট নাইম ভাই আছে, যার সাথে আমার কোর্স এই মেডিকেল ফিজিক্সটা যে নাইম ভাইয়ের সাথে নেব, সে আইআইটির ফার্স্ট, আমাদের টাইমে 16 ব্যাচের আইআইটির ফার্স্ট বই ছিল, মানে ফার্স্ট হয়েছিল। বুয়েটে এখানে তোমার হয়েছিল, ভর্তি হয়েছে মেডিকেলে। তো সবাই আমরা তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে কমেন্টে অনেক উত্তর ছুটে গেছে, আমার চোখে পড়লে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, এবং আমার কাছ থেকে ডেডিকেশনের কোনো জায়গায় কমতি পাবা না। দেখো, আমি তোমরা যেন ভালোভাবে শুনতে পাও, আমি ঘেমে চুবড়ে আমার প্রত্যেকটা শরীরের মনে হয় পানি শেষ। তাই আজকে এই পর্যন্ত লাইভ শেষ করলাম। আজকে বা কালকের মধ্যে তোমরা ইনশাল্লাহ ডিটেলস পেয়ে যাবা। মেডিকেল ফিজিক্সের অতি দ্রুত ডিক্লারেশন দিয়ে দেবো এবং ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে কোর্স ফিটা কমে পাবা, পরে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে। এই ডিক্লারেশনটা ভালো করে শুনে রেখো। আর মাস্টার কোর্সটা প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে তো অবশ্যই, তার সাথে কন্ট্যাক্ট আকারে থাকবে কিনা এটা তোমাদের ভোটের উপর নির্ভর করবে। ঠিক আছে ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার তোমাদের যদি সমস্যা হয়, দরকার হলে তোমরা যদি আরো অনেক ভাই আপু সাহায্য চাও, আরো অনেককে এনেও দরকার হলে আমরা কথাবার্তা বলবো, তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো তখনকার মতো আল্লাহ হাফেজ। সবাই আমার গ্রুপে ভালো করে নোটিফিকেশনটা চালু করে রেখো, তাহলে অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।